আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম স্কুল অফ এক্সেলেন্স এর লাইভ ক্লাসে। আজকে লাইভ ক্লাসে আমরা পড়বো সেকেন্ড টাইম সাধারণ জ্ঞান রোডম্যাপ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তোমরা এর আগের কয়েকটা ক্লাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিইউপি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইম জিকে রোডম্যাপ কেমন, অর্থাৎ কোন কোন বিষয়গুলো পড়তে হবে সেসব বিষয়ে তোমরা বিস্তারিত ধারণা লাভ করেছো আমাদের সাথে। এবং আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদমই বিস্তারিত দেখবো, যে সাধারণ জ্ঞানের জন্য একজন শিক্ষার্থীকে কোন টপিকগুলো অবশ্যই পড়তে হবে এবং আমাদের ক্লাস লেকচারের সাথে সেই বিষয়গুলো কিভাবে যাবে সবকিছুই আলোচনা হবে আজকের ক্লাস ইনশাল্লাহ। যারা সেকেন্ড টাইমার আছো তাদের ক্ষেত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অবশ্যই অবশ্যই একদমই প্রথম সারির বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে যে কয়টা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আছে তার মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা। ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম এই চারটা হচ্ছে স্বায়ত্তশাসিত। তো সেকেন্ড টাইমে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। তার মানে বাকি যে তিনটা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, এই তিনটাকে অবশ্যই একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখো আমরা পড়বো বি এবং ডি ইউনিটের সাধারণ জ্ঞান প্রশ্ন যেমন হয় সেই আলোকে আজকের ক্লাসে। তো দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট যেটা সেটা হচ্ছে কলা অনুষদ। আহ, কলা অনুষদ বলতে আমরা আর্টস ফ্যাকাল্টি যেটাকে বলি। এবং ডি ইউনিট হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদ এবং আইন, অর্থাৎ দুইটা আলাদা ইউনিট। তোমাকে যখন বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে হবে তখন 40টা সাধারণ জ্ঞান কোশ্চেন আনসার করতে হবে। 40টা সাধারণ জ্ঞান কোশ্চেন। এবং যখন ডি ইউনিটে তুমি ভর্তি পরীক্ষা দিবে তখন সংখ্যাটা কম, মাত্র 20টা সাধারণ জ্ঞান উত্তর করতে হবে। তো আমরা এখানে আজকের ক্লাসে যেভাবে দেখব, 40, 20, 60টা যদি কোশ্চেন সলভ করতে যাই অনেক সময়ের ব্যাপার। আমরা দেখব যে টপিক থেকে কোশ্চেন অবশ্যই হয়, দুইটা ইউনিটে যে টপিকগুলো থেকে কোশ্চেন অবশ্যই হয় এমন কিছু কোশ্চেন, এমন 30টা মতো কোশ্চেন আমরা সলভ করব। 60টা ছোট করে 30টা টানা হয়েছে। একই টপিক থেকে একাধিক কোশ্চেন হয়, একাধিক কোশ্চেন রাখার কোনো দরকার নাই। যেসব টপিকগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ সেখান থেকে একটা করে কোশ্চেন রাখলেই হয়। আচ্ছা, তো আমরা প্রথমে যেটা করব, প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের কোশ্চেন সলভ করব। প্রথম কোশ্চেনটা আমরা দেখি। আমি তার আগে হচ্ছে তোমাদের কমেন্ট গুলো দেখার জন্য এখানে ফেসবুকটা অন রাখি যাতে তোমাদের কমেন্ট গুলো আমি দেখতে পারি। জাস্ট 1 মিনিট। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এখানে হচ্ছে আমি কমেন্ট গুলো এখন দেখতে পাবো। হ্যাঁ ঠিক আছে। তোমরা যারা যেখান থেকে যুক্ত হচ্ছ, যারা আসসালামু আলাইকুম বলেছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। যেখান থেকে যুক্ত হচ্ছ আশা করি শেষ পর্যন্ত থাকবে এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবে তাদেরকে মেনশন দিতে পারো, এতে তারাও ক্লাসটা উপভোগ করতে পারবে। আসলে জ্ঞান এমন একটা জিনিস যেটা সব যত বেশি বিতরণ করা হয় তত বেশি সেটা বৃদ্ধি পায়, কোনো অবস্থাতে হ্রাস পায় না। জানাশোনা আরো বেশি বৃদ্ধি পায়, কোনো অবস্থাতে হ্রাস পায় না। তো আশা করি নিজে একা একা না শিখে আমরা সবাই মিলে শিখবো। চাইলে নিজের ওয়ালে আমাদের ক্লাস শেয়ার দিতে পারো, এতে অনেকেই দেখতে পারবে, জানতে পারবে। কারণ তুমি যেহেতু স্টুডেন্ট, তোমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তার অধিকাংশ স্টুডেন্ট, তাদের ক্ষেত্রেও আমাদের এই ক্লাসটা জানার সুযোগ হবে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ক্লাস শুরু করি। দেখো বলছে প্রথম কোশ্চেন, বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ কোনটি? অপশন হচ্ছে দক্ষিণ তালপট্টি, কুতুবদিয়া, সন্দ্বীপ নাকি মহেশখালী। চারটা খুবই গুরুত্বপূর্ণ দ্বীপের নাম এখানে দেওয়া আছে। তো প্রথম যে দ্বীপের নামটা সেটা হচ্ছে দক্ষিণ তালপট্টি। দেখো এই দক্ষিণ তালপট্টি দ্বীপের বেশ একটা ইতিহাস আছে। সেটা কেমন? দক্ষিণ তালপট্টি দ্বীপের আরো কিছু নাম আছে। ভারতীয়রা এই দ্বীপের নাম দিয়েছে পূর্বাশা। এবং এই দ্বীপটা প্রথম ধরা পড়ে হচ্ছে মার্কিন স্যাটেলাইটে, আমেরিকান স্যাটেলাইটে, এবং তখন তারা এই দ্বীপটার নাম দেয় নিউমুর। ঠিক আছে, তারা নামকরণ করে নিউমুর নামে। এই দ্বীপটা আমরা যদি দেখি 100 বছর আগে ছিল না, এই দ্বীপটা সাম্প্রতিক জেগে ওঠা একটা দ্বীপ। সেটা কত সালে? দক্ষিণ তালপট্টি দ্বীপ 1970 সালে, 1970 সালে যখন ফেনী সাইক্লোন হয়, সরি ভোলা সাইক্লোন হয়, ভোলা সাইক্লোন, এই সাইক্লোনের ফলে জেগে ওঠে 1970 সালে। এবং এটা সর্বপ্রথম 1974 সালে, 1974 সালে আমেরিকান রাডার, ইউএস রাডারে ধরা পড়ে। স্যাটেলাইটে যে রাডার আছে সেখানে সর্বপ্রথম 1974 সালে ধরা পড়ে। তবে কিছু কিছু ভূতাত্ত্বিকগণ ধারণা করেন যে এই দ্বীপের অস্তিত্ব তারও আগে ছিল। 1954 সালেই এই দ্বীপের প্রথম অস্তিত্ব জানা যায় বলে কিছু কিছু ভূতত্ত্ববিদ ধারণা করেন। আচ্ছা, তো তারপর যখন 1974 সালে এই দ্বীপটার
ইয়া আসলো, মানে একদম প্রকাশ্যে চলে আসলো, সবাই জানাশোনা শুরু করলো, তো এটা নিয়ে তো গবেষণা শুরু হলো যে এই দ্বীপে আসলে কি আছে। তো এই দ্বীপে তো কোনো জনবসতি নাই, প্রথম কথা হচ্ছে এটা, কারণ এটা সমুদ্র থেকে জেগে ওঠা সাইক্লোনের ফলে একটা দ্বীপ। আচ্ছা, তবে দেখা গেল যে এই দ্বীপে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ আছে। এখানে তেলের খনি পাওয়া যেতে পারে, প্রাকৃতিক গ্যাসের খনি আছে, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ধাতু খনিজের সন্ধানও এখানে পাওয়া যেতে পারে। ধীরে ধীরে এই দ্বীপের আয়তন বড় হতে লাগলো এবং এক পর্যায়ে 10,000 বর্গমিটার এবং এক পর্যায়ে 25,000 বর্গমিটার, এটা হচ্ছে এর দ্বীপের আয়তনটা হয়ে গেল। তার মানে বিশাল বড় একটা দ্বীপ। আচ্ছা, তো এই সময় যেটা হলো 1981-তে, 1981-তে যেটা হলো, ভারতীয় সেনাবাহিনী হঠাৎ করে এই দ্বীপে প্রবেশ করলো এবং এই দ্বীপ দখল করে ভারতের পতাকা এই দ্বীপে উত্তোলন করলো 1981 সালে, এবং তারপর থেকে দ্বীপটা তার নিয়ন্ত্রণ নিয়ে নিল। তারপর দীর্ঘদিন ধরে এটা নিয়ে মামলা চললো বাংলাদেশ এবং ভারতের মধ্যে, আইসিজেতে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে দীর্ঘদিন ধরে মামলা চললো। এবং শেষ পর্যন্ত 2014 সালে, 2014 সালে আইসিজে রায় দিল যে এই দ্বীপটা বাংলাদেশের সীমানার মধ্যে না, এই দ্বীপটা ভারতের সীমানার মধ্যে। ঠিক আছে, এই দ্বীপটা ভারতের দক্ষিণ 24 পরগনার জেলার অন্তর্গত, এবং আইসিজে 2014 সালে রায় দেয় এটা ভারতের জলসীমার অভ্যন্তরে। কিন্তু এইখানে কাহিনী আরেকটা ঘটে গেছে, সেটা হচ্ছে এই দ্বীপটা এই 2014-র আগেই 2010 সালেই সমুদ্রে আবারও তলিয়ে গেছে। অর্থাৎ এই দ্বীপটা এখন সমুদ্রের নিচে নিমজ্জিত। এই দ্বীপের কোনো আর দেখা যায় না, মানে এর কোনো চেহারা আর দেখা যায় না। তো এই সমুদ্রের নিমজ্জিত দ্বীপ নিয়ে দীর্ঘদিন বাংলাদেশ এবং ভারতের মধ্যে দ্বন্দ্ব হয়েছে। এটা নিয়ে আইসিজেতে মামলা হয়েছে এবং শেষ পর্যন্ত ভারত এই দ্বীপটা অর্জন করেছে তার এই মামলার মাধ্যমে। তবে এই দ্বীপটা আমরা এখনো আহ বিভিন্ন চাকরির পরীক্ষাতে বা ভর্তি পরীক্ষাতে প্রচুর বার আসতে দেখি এই দ্বীপের নামটা। দক্ষিণ তালপট্টি আমরা বলি, পূর্বাশা বলে ভারতীয়রা, এবং নিউমুর যে আমেরিকান স্যাটেলাইট যারা হচ্ছে এই দ্বীপটা প্রথম দেখেছিল তারা নাম দিয়েছে। কিন্তু এই দ্বীপে কোনো পাহাড় নেই, এই দ্বীপে কোনো পাহাড় নেই। তার কারণটা কি, এটা তো সাইক্লোনের ফলে সমুদ্র থেকে জেগে ওঠে একটা দ্বীপ। এগুলো তো পাহাড়ি দ্বীপ হওয়ার কোনো সুযোগই নাই, এগুলো তো অধিকাংশই তোমার হচ্ছে আহ বালি এবং হচ্ছে ওই যে সামুদ্রিক যে ইয়াগুলো আছে, আহ প্রবাল যেগুলো আছে, এইগুলা দ্বারাই গঠিত হয় এই দ্বীপগুলো সাধারণত। তার মানে বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ যেটা দক্ষিণ তালপট্টি, সেটা হচ্ছে না। কিন্তু দক্ষিণ তালপট্টি সম্পর্কে এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো আমাদেরকে জানতে হবে। এর কারণ হচ্ছে এইখানে যে কোশ্চেনটা দেওয়া, এটাই যে তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসবে, বিষয়টাতে এমন না। তোমাকে বাংলাদেশের নদ নদী, দ্বীপ, সাগর, উপসাগর, মহাসাগর, পৃথিবী যা কিছু আছে, প্রণালী, এই সব মানে ন্যাচারাল এলিমেন্ট থেকে তোমার কোশ্চেন করবে। তো এর জন্য তোমার সব ধরনের প্রস্তুতি নিতে হবে, যেমন বাংলাদেশের বিষয়গুলো তেমন আন্তর্জাতিক বিষয়গুলো। তো এর জন্য কোশ্চেন এমন ভাবে রাখা যে তুমি আসলে বুঝে যাতে পড়া শিখতে পারো, বুঝে যাতে পড়াটা ক্যাপচার করতে পারো, এর জন্য। ওকে, পরে যেটা আসে সেটা হচ্ছে কুতুবদিয়া। আচ্ছা, কুতুবদিয়া কোথায়? কুতুবদিয়া হচ্ছে আমাদের কক্সবাজার জেলাতে, কুতুবদিয়া হচ্ছে কক্সবাজার জেলাতে, এবং কুতুবদিয়া একটা উপজেলার নাম। কুতুবদিয়া একটা উপজেলার নাম। কুতুবদিয়ার ইতিহাস প্রায় 600 বছরের ইতিহাস, মানে আজ থেকে 600 বছর আগেও কুতুবদিয়াতে মানুষ বসবাস করত বলে ধারণা করা হয়। 600 বছরের ইতিহাস কুতুবদিয়াতে। এবং এই কুতুবদিয়া যেহেতু একদমই দক্ষিণ দিকে বাংলাদেশের, যে কারণে এই যে সমুদ্র থেকে যে জাহাজগুলো আসতো, এই জাহাজগুলো রাতের বেলা যখন আসে, তখন তারা কিভাবে বুঝতে পারে যে কোথায় ল্যান্ড আছে বা কোথায় কোনো দ্বীপ আছে বা কোথায় কোনো স্থলভাগ আছে? এর জন্য ওই স্থলভাগে বাতিঘর স্থাপন করা হতো। বাতিঘরগুলো কেমন? ধরো যে এটা একটা ল্যান্ড, এটা একটা দ্বীপ, এইখানে এমন পিলার সদৃশ, ঠিক আছে, অনেকটা পিলারের মতো, এভাবে উঁচু, এভাবে উঁচু একটা ইমারত তৈরি করা হতো। ঠিক আছে, এই ইমারতের উপরে, এই ইমারতের উপরে কি করা হতো, এখানে আলোর ব্যবস্থা করা হতো, যাতে দূর সমুদ্র থেকে দেখা যায় যে এইদিকে কোনো ল্যান্ড আছে। তো এই কুতুবদিয়া দ্বীপে এমন একটা বাতিঘর ছিল, কুতুবদিয়া দ্বীপে বাতিঘর ছিল এই প্রাচীনকালে জাহাজ চলাচল করার জন্য। তাহলে কুতুবদিয়া দ্বীপের নামটা আমাদেরকে মনে রাখতে হবে এই বাতিঘরের জন্য। কুতুবদিয়া দ্বীপে বাতিঘর ছিল। এবং এই কুতুবদিয়া দ্বীপ একসময় মহেশখালী আহ এর অন্তর্গতই ছিল, মহেশখালী উপজেলার অন্তর্গত ছিল, পরবর্তীতে এটা আহ ভেঙে আলাদা উপজেলা করা হয়। আচ্ছা, পরে যেটা আছে সেটা হচ্ছে সন্দ্বীপ। সন্দ্বীপও কক্সবাজারেরই একটা জায়গার নাম, কক্সবাজার জেলারই একটা জায়গার নাম। সন্দ্বীপ কি জন্য বিখ্যাত? সন্দ্বীপ বিখ্যাত হচ্ছে
আমরা উইন্ড মিল বলি না, উইন্ড মিল অর্থাৎ বায়ু শক্তি ব্যবহার করে যে বিদ্যুৎ উৎপাদন, এই সন্দ্বীপে প্রচুর পরিমাণে বায়ু শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের উইন্ডমিল স্থাপন করা হয়েছে। এটা বাংলাদেশের প্রাকৃতিক বিদ্যুৎ কেন্দ্রের অন্তর্গত। তো এর জন্য আমাদেরকে সন্দ্বীপের নামটা মনে রাখতে হবে। সর্বশেষ আসে হচ্ছে মহেশখালী। মহেশখালী কক্সবাজারের একটা উপজেলার নাম তোমরা জানো, এবং এই মহেশখালীতে প্রচুর পরিমাণে পাহাড় আছে। মহেশখালী হচ্ছে বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ। তাহলে সঠিক উত্তর কোনটা পাচ্ছি আমরা? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মহেশখালী। তাহলে কি বিষয়টা ক্লিয়ার হচ্ছে তোমাদের সামনে এখন? তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে করতে পারো। আহ যে কোনো জিজ্ঞাসা তোমরা কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারো। এবং তোমাদের, আচ্ছা, তোমরা অনেকেই বন্ধুদেরকে মেনশন দিয়েছো। আফিফা তাবাচ্চুম, তুমি মেনশন দিয়েছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, ডি ইউনিটের জন্য ইম্পর্টেন্ট টপিক গুলা বলে দিলে খুবই ভালো হতো। বি ডি দুইটাই পড়ানো হবে আজকে। ক্লাসের শেষ পর্যন্ত থাকো, আশা করি বুঝতে পারবে। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে আহ এটা বুঝতে পারলাম যে এই ধরনের কোশ্চেন অবশ্যই বি ইউনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসতে পারে। তাহলে এইটা কোন টপিক? এটা কোন টপিক? বিগত 3টা 4টা ক্লাসে আমরা দেখিয়েছি বারবার করে যে এইগুলা আমরা আমাদের ডাইজেস্টে কিভাবে পড়বো, এবং এগুলো আমাদের হচ্ছে ক্লাস লেকচারে কিভাবে পড়ানো হবে। তো এই ক্লাসে আমি অতিরিক্ত ভাবে সেটা রাখিনি, কারণ একই বিষয় বারবার রিপিট হলে মানে এটা ক্লাসকেও যেমন আননেসেসারিলি দীর্ঘ করে ফেলে, আবার বারবার তোমাদের কাছে শুনতেও বিরক্ত লাগে। যে কারণে আমি ওইগুলো রাখিনি। তো বাংলাদেশের যা কিছু আছে, বাংলাদেশের জাতীয় বিষয় বলি, এগুলা তো দেখেছই, এর আগেও দেখানো হয়েছে যে আমাদের ডাইজেস্টে এবং আমাদের ক্লাস লেকচারে সেগুলো সাজানো আছে কিভাবে। তো এই যে বাংলাদেশের জাতীয় বিষয় বলি বা বাংলাদেশের সাথে জড়িত যেগুলা, ঠিক আছে, বাংলাদেশের জাতীয় জীবনের সাথে যা কিছু আছে, এই দেশের যে ভূমিরূপ, এই দেশের মানচিত্র, এই দেশের জনসংখ্যা, যা কিছু আছে সবকিছু নিয়েই তো হচ্ছে বাংলাদেশের জাতীয় বিষয় বলি। এই টপিকটা বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমরা খেয়াল রেখো, বাংলাদেশের ন্যাচারাল এলিমেন্ট গুলা বা সারা বিশ্বের আন্তর্জাতিক ন্যাচারাল এলিমেন্ট গুলা থেকে অবশ্যই আহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিটে কোশ্চেন হবে। আচ্ছা, পরের কোশ্চেন আমরা যাই। বাংলাদেশের সংবিধানে আইনের শাসন বা রুল অফ ল শব্দটি প্রথম কোথায় উল্লেখ করা হয়েছে? বাংলাদেশের সংবিধানে আইনের শাসন বা রুল অফ ল শব্দটি প্রথম কোথায় উল্লেখ করা হয়েছে? দেখো, সংবিধান থেকে আসা কোশ্চেন, এবং এই কোশ্চেনটা দেখো একটু ডিফারেন্ট। মানে সংবিধান থেকে যে ধরনের কোশ্চেন হয় নর্মালি, যে ডিরেক্ট জিজ্ঞাসা করে যে এটা কোন অনুচ্ছেদে আছে, এমন জিজ্ঞাসা করে, বা সংবিধান প্রণয়ন কমিটিতে কারা ছিল, এমন কোশ্চেন, সহজ তথ্যমূলক কোশ্চেন। কিন্তু এই কোশ্চেনটা একটু চিন্তা ভাবনা করে উত্তর করতে হবে। তো চট্টগ্রাম ইউনিভার্সিটি এটা মাঝে মাঝে করে, যে যেমন কোশ্চেন করে একদম সহজ হয় না মাঝে মাঝে। তবে আবার কিছু ক্ষেত্রে দেখা যায় তাদের কোশ্চেন সহজ হয়েছে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কোশ্চেন একদম সহজ না, একটু তোমাকে চিন্তা ভাবনা করে উত্তর করতে হবে। যার জন্য আমি এখানে এমন কোশ্চেনও রেখেছি যেগুলো একটু কঠিন, আবার এমন কোশ্চেন রেখেছি যেগুলো খুব সহজে উত্তর করা যায়। আচ্ছা, তো এই যে আইনের শাসন বা রুল অফ ল, এটা কোথায় প্রথম উল্লেখ করা হয়? দেখো, অপশন ক তে আছে হচ্ছে প্রস্তাবনায়, তারপর আছে মৌলিক অধিকার অধ্যায়ে, তারপর রাষ্ট্র পরিচালনার নীতি অধ্যায়ে, তারপর বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত অংশে। আচ্ছা, তোমরা কমেন্টের মাধ্যমে চাইলে উত্তর বলতে পারো। তোমাদের উত্তর অবশ্যই গ্রহণীয়, সদরে গ্রহণীয়। আচ্ছা, সাদরে গ্রহণীয়। আচ্ছা, ঠিক আছে। বিচার বিভাগের স্বাধীনতা এটা আমাদের সংবিধানের কোথায় আছে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ। বিচার বিভাগের স্বাধীনতা আছে আমাদের সংবিধানের অনুচ্ছেদ অনুচ্ছেদ নম্বর 22 এবং 116 এর ক। এই দুই জায়গাতে বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত কথা বলা আছে। আচ্ছা, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অনুচ্ছেদ 22, এবং তারপর গুরুত্বপূর্ণ হচ্ছে 116 ক। 22টা বেশি গুরুত্বপূর্ণ। বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত কথা বলা আছে। তো সেখানে আইনের শাসন নিয়ে কিছু বলা নাই, সেখানে বলা আছে যে আমাদের দেশে যে 22-এ যেটা বলা আছে, 22-এ বলা আছে যে আমাদের দেশের যে বিচার বিভাগ যেটা আছে, ঠিক আছে, জুডিশিয়ারি যেটা, সেটা নির্বাহী বিভাগ থেকে আলাদা হবে। ঠিক আছে, মানে নির্বাহী বিভাগ চাইলেও বিচার বিভাগকে প্রভাবিত করতে পারবে না, সেটা হচ্ছে আমাদের 22-এ বলা। আর 116-তে বলা হচ্ছে যে বিচার বিভাগ বিচার কার্য পরিচালনার জন্য সম্পূর্ণ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে, মানে একই কথা, একটু ঘুরিয়ে ফিরিয়ে বলা আর কি। তো এই দুইটাতে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলা আছে, কিন্তু আইনের শাসনের কোনো কথা এখানে নাই। তাহলে এইটা আমরা উত্তর নিচ্ছি না, কিন্তু দুইটা তথ্য আমরা এখান থেকে গ্রহণ করছি।
রাষ্ট্র পরিচালনার মূলনীতি অধ্যায়ে, রাষ্ট্র পরিচালনার মূলনীতি আমাদের সংবিধানের অধ্যায় 2, ঠিক আছে, অধ্যায় 2। বা আমরা একটা জিনিস পড়ছি না যে আমাদের সংবিধানের ভাগ হচ্ছে 11টা, তো এই এক একটা ভাগকে এক একটা অধ্যায়ও বলা হয়, ঠিক আছে, একই কথা, পার্ট বলা হয় ইংলিশে, আর বাংলাতে অধ্যায় বা ভাগ বলা হয়, একই বিষয়, কোনো সমস্যা নাই। তো রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে অধ্যায় 2, এবং এই অধ্যায় কতটুকু, এটা হচ্ছে অনুচ্ছেদ 8 থেকে শুরু করে 25 পর্যন্ত। অনুচ্ছেদ 8 থেকে শুরু করে 25 পর্যন্ত হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। আচ্ছা, তো এই অংশে কি কি বিষয় আছে? এই অংশে আইনের শাসন, মানবাধিকার এইসব নিয়ে কোনো কথা বলা নাই। এটা হচ্ছে যে আমাদের কিছু অর্থনৈতিক অধিকারের কথা বলা আছে, এবং সেইগুলা যে তুমি চাইলেও রাষ্ট্রের কাছে চাইতে পারবে না সেটাও বলা আছে। যাই হোক, সেটা একটু আলাদা আলোচনা। তো রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে আমাদের সংবিধানের অধ্যায় 2, এবং অনুচ্ছেদ হচ্ছে 8 থেকে 25, মানে 8 থেকে 25 নিয়েই হচ্ছে অধ্যায় 2। সেখানেও আইনের শাসন নিয়ে কিছু বলা নাই। মৌলিক অধিকার অধ্যায়ে, মৌলিক অধিকার কত নম্বর অধ্যায়? মৌলিক অধিকার হচ্ছে অধ্যায় 3, অধ্যায় 3। আচ্ছা, এই সব কিছুই আমাদের সংবিধানের যে ক্লাসটা হবে, সংবিধানের ক্লাসে সবকিছু সবকিছু তোমাদেরকে বিস্তারিত পড়ানো হবে। এখন মনে হচ্ছে না যে এই অনুচ্ছেদ নম্বরে, এই অধ্যায় নম্বরে, এটা ওই সেটা মনে রাখবো কিভাবে? জাস্ট ওই ক্লাসটা করো, ক্লাসটা করলেই বুঝতে পারবো, মনে থাকবে কি করে? জাস্ট ক্লাসটা করলেই হবে, এতটুকু তোমরা নিশ্চিত থাকতে পারো। আচ্ছা, তো অধ্যায় 3-এ আমাদের মৌলিক অধিকারের কথা বলা আছে, এবং অধ্যায় 3 হচ্ছে অনুচ্ছেদ 26 থেকে শুরু হয়েছে, 47-এ গিয়ে শেষ হয়েছে। 26 থেকে 47, এই কয়টা অনুচ্ছেদ হচ্ছে মৌলিক অধিকারের কথা, ঠিক আছে, কিন্তু সেইখানেও আইনের শাসন এটা বলা নাই, ঠিক আছে। বাদ থাকতেছে কি? প্রস্তাবনা। তার মানে প্রস্তাবনা উত্তর, এটা আমরা প্রায় ধারণা করে ফেলেছি। প্রস্তাবনাকে ইংলিশে কি বলা হয়? প্রিঅ্যাম্বল। ইংলিশে বলা হয় প্রিঅ্যাম্বল, ঠিক আছে। দেখবা যে কোনো বই খুললে, সংবিধানে আমরা পড়ে আসি, যে কোনো বই খুললে প্রথমে লেখকের কিছু কথা থাকে না, বা হচ্ছে আহ, কি প্রথমে একটা ইন্ট্রোডাকশন নিয়ে কিছু কথা থাকে যে কোনো একটা বইয়ের। তুমি তোমার বাংলা টেক্সট বইটাই খুলে দেখো, প্রথমে কিছু কথা লেখা আছে, ঠিক আছে। তো এমন সংবিধানেও কিছু কথা লেখা আছে একদমই প্রথমে, সেটা হচ্ছে প্রিঅ্যাম্বল। এই প্রথমের লেখাটা দিয়ে কি বোঝায়? তুমি যে কোনো একটা বই তুমি খুলে দেখো, তোমার যদি কোনো নাটক উপন্যাসের বই বা যে কোনো একটা বই থাকে, তুমি খুলে দেখো, প্রথমের কথা দিয়ে বোঝায় যে ভিতরে কি কি আছে, তা সবকিছু ওই প্রথমের কথা দিয়েই বোঝানো যায়। তো প্রিয়াম্বেল হচ্ছে আমাদের সম্পূর্ণ সংবিধানে কি আছে তার সবকিছু লেখা আছে প্রস্তাবনায়, এবং আমাদের সংবিধানে প্রস্তাবনা একটা, এটা মনে রেখো, আমাদের সংবিধানে প্রস্তাবনা শুধুমাত্র একটা। আচ্ছা, তো এই প্রস্তাবনাতে আইনের শাসনের কথা বলা আছে, এবং এটাই প্রথম, কারণ যেহেতু প্রস্তাবনা প্রথমে থাকে, সেখানে কি কি বলা আছে? সেখানে প্রস্তাবনাতে যা যা বলা আছে, আমি একটু কালারটা চেঞ্জ করে লিখি, তাহলে আলাদাভাবে বুঝতে পারবা। প্রস্তাবনাতে যা যা বলা আছে, প্রস্তাবনাতে বলা আছে মৌলিক মানবাধিকার, মৌলিক মানবাধিকার, আইনের শাসন, আইনের শাসন। আচ্ছা, এই দুইটা কথা আলাদা বলা আছে। তারপর বলা আছে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সাম্য, স্বাধীনতা এবং সুবিচার, ঠিক আছে। তাহলে দেখো এখানে কয়টা কথা লেখা আছে। মৌলিক মানবাধিকার একটা কথা, আমি একটু দেখাই তোমাদেরকে কয়টা কথা এখানে লেখা আছে। মৌলিক মানবাধিকার একটা কথা, আইনের শাসন দুইটা কথা, আর নিচে কয়টা কথা লেখা আছে জানো? নিচে লেখা আছে 9টা কথা। বলবা যে এখানে 6টা কথা লেখা আছে, না। দেখো, এইখানে তিনটা জিনিস আছে না, এই তিনটার মধ্যে 9টা জিনিস আছে। অর্থনৈতিক সাম্য, অর্থনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক সুবিচার। সামাজিক সাম্য, সামাজিক স্বাধীনতা, সামাজিক সুবিচার। রাজনৈতিক সাম্য, রাজনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক সুবিচার। তাহলে এইখানে আছে হচ্ছে 9টা কথা। এইখানে আছে কয়টা? 9টা। মানে এই তিনটারই তিনটা করে আসপেক্ট আছে। 9টা আর এই দুইটা, তাহলে টোটাল কয়টা হচ্ছে? টোটাল হচ্ছে 11টা। তো আমাদের সংবিধানের প্রস্তাবনাতে টোটাল 11টা, মানে এক কথায় মূলনীতি বলা যায়, রাষ্ট্র পরিচালনার মূলনীতি না এটা, বা একদম বেসিক প্রিন্সিপাল বলা যায়। আমাদের সংবিধানের প্রস্তাবনায় বেসিক প্রিন্সিপাল আছে হচ্ছে এই 11টা।
ঠিক আছে, আরো বিস্তারিত অনেক কিছু পড়া হবে সংবিধানের ক্লাসে। তো তোমরা বুঝতে পারছো যে এখানে দেখেই যে আইনের শাসনের কথা বা রুল অফ ল, এটা প্রথম বলা আছে হচ্ছে আমাদের সংবিধানের কোথায়, আমাদের সংবিধানের প্রস্তাবনায়। এবং এই যে তথ্যগুলো বললাম, এটা তো মোটামুটি অনেক কিছু শিখতে পারলাম সংবিধান সম্পর্কে, বাট এর একদম ডিটেইলস মানে সংবিধানের যা যা পড়তে হবে পরীক্ষাতে কমন পাওয়ার জন্য, তার সব কিছু পড়ানো হবে আমাদের সংবিধানের ক্লাসে, যেটা হচ্ছে আমাদের ক্লাস লেকচার 19, এবং ডাইজেস্টে খুব সম্ভবত সংবিধান হচ্ছে 26 নম্বর টপিক। আচ্ছা, তো সব টপিকের সংখ্যা আমার মনে নাই। তো আশা করি যারা ক্লাস করবা তাদের ন্যূনতম কনফিউশন থাকবে না যে সংবিধান থেকে এই কোশ্চেনটা আসলো, আমি উত্তর করতে পারলাম না, বা সংবিধানে এত তথ্য, এত সংখ্যা মনে রাখা এটা কঠিন কিছু না। জাস্ট ক্লাসটা করো, এতটুকু ভরসা রাখো। আচ্ছা, পরের কোশ্চেনে আমরা আসি। পরের কোশ্চেনটা তুলনামূলক সহজ, অ্যানালজি থেকে আসা কোশ্চেন, বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনডি এটা আসে অ্যানালজি বা মানসিক দক্ষতা থেকে তারা কোশ্চেন দেয়, মেন্টাল অ্যাবিলিটি থেকে কোশ্চেন দেয়। লেখা লায়ন শব্দটি যদি কোড করে MJPO লেখা হয়, তবে বেয়ার কিভাবে কোড হবে? দেখো, প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে লায়ন, তাই না? LION, সেটা কোড করা হয়েছে কিভাবে? কোড করা হয়েছে MJPO। আচ্ছা, একটা বিষয় এখানে খেয়াল করো কিভাবে কোডটা করা হলো। কোডটা করা হলো, এল এর পরের শব্দ হচ্ছে, পরের লেটার হচ্ছে এম, আই এর পরের লেটার হচ্ছে জে, ও এর পরের লেটার পি, এন তারপরে লেটার হচ্ছে ও। তার মানে লায়ন শব্দটা যে লেটারগুলো দিয়ে গঠিত, তার প্রত্যেকটা পরের লেটার দিয়ে কোড করা হয়েছে। তাহলে বেয়ার, BEAR, বেয়ার কিভাবে কোড করা হবে? এর পরের যে লেটার গুলো আছে, এর পরের যে লেটার, বি এর পরের লেটার হচ্ছে সি, ই এর পরে হচ্ছে এফ, এর পরে হচ্ছে বি, আর পরে কি হচ্ছে এস। তাহলে CFBS কোথায় আছে দেখো, CFBS দুইটা হয়ে গেছে, তিনটা হয়ে গেছে একই অপশন, তার মানে অপশনে কিছুটা ভুল চলে আসছে। আচ্ছা, তো তো উত্তর হচ্ছে CFBS, এখানে কোনো কারণে টাইপিং মানে জাস্ট কপি পেস্ট হয়ে গেছে, তো এর জন্য দুঃখিত। তো সঠিক উত্তর হচ্ছে CFBS। তো এমন কোশ্চেন তোমাকে দিবে অ্যানালজি থেকে বা মেন্টাল অ্যাবিলিটি থেকে। তো আরো কি ধরনের কোশ্চেন আসতে পারে? যেমন তোমাকে বললো যে হচ্ছে ট্রি is to root, double is to building is to জিজ্ঞাসা চিহ্ন। অর্থাৎ ট্রি is to root হলে বিল্ডিং is to কি? অর্থাৎ ট্রি মানে গাছ, গাছের সাথে মূল মানে গাছের মূলের সম্পর্ক। তাহলে বিল্ডিং এর সাথে কিসের সম্পর্ক? বিল্ডিং এর সাথে নিশ্চয়ই পাইলিং এর সম্পর্ক, অর্থাৎ নিচে যে হচ্ছে আমরা ইয়া করি না, মানে একটা বিল্ডিং করার আগে এর যে মানে মূলটা তৈরি করি সেটাকে আমরা কি বলি? পাইলিং বলি, তাই না? তাহলে বিল্ডিং এর সাথে অবশ্যই পাইলিং এর সম্পর্ক। এমন অ্যানালজি আসতে পারে। তো এই ধরনের একটা কোশ্চেনের জন্য তোমরা রেডি থেকো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে অ্যানালজি থেকে একটা কোশ্চেন অবশ্যই আসতে পারে। আচ্ছা, তো অ্যানালজি আমরা কোথায় গিয়ে পড়বো? অ্যানালজি আমরা পড়বো ওই যে মেন্টাল অ্যাবিলিটির জন্য আমাদের আলাদা করে ক্লাস থাকবে, এবং আমাদের ডাইজেস্টের পার্ট বিতে ম্যাথমেটিক্স এবং আইকিউ এর জন্য আলাদা পড়া আছে। আইকিউ হচ্ছে টপিক নম্বর 7 আমাদের পার্ট বিতে, আর মেন্টাল অ্যাবিলিটি ম্যাথের জন্য তো আলাদা ক্লাস, মানে একদম স্পেশালি ডেডিকেটেড ক্লাস থাকবে তার জন্য। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোন দেশটিতে রাষ্ট্রপতি পদ নাই? চীন, যুক্তরাজ্য, ফ্রান্স নাকি রাশিয়া? কোন দেশে রাষ্ট্রপতি পদ নাই? আচ্ছা, তোমরা চাইলে উত্তর করতে পারো, হ্যাঁ, আমি একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, আহ তোমরা অনেকেই হচ্ছে উত্তর করছিল প্রথম দিকে, আবার অনেকে চুপচাপ হয়ে যাচ্ছ। তোমরা উত্তর করো, তোমরা উত্তর করলে ক্লাস আরো বেশি ইন্টারেক্টিভ হবে। আচ্ছা, আহ ঠিক আছে, ওকে, 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 ঠিক আছে। আচ্ছা, তো নিম্নলিখিত কোন দেশটিতে রাষ্ট্রপতি পদ নাই? চীন, যুক্তরাজ্য, ফ্রান্স নাকি রাশিয়া? তো আমরা প্রথমে চীনের কথা কল্পনা করি। চীনের যে প্রশাসনিক কাঠামো সেটা কেমন? চীনে হচ্ছে চায়না কমিউনিস্ট পার্টি বা CCP যেটাকে বলা হয়, CCP হচ্ছে চীনের সব থেকে বড় ক্ষমতাসীন সংগঠন। মানে তারা তো হচ্ছে একনায়কতন্ত্রের দেশ চীন, তাই না? মানে একটা রাজনৈতিক দলই ক্ষমতায় থাকবে সব সময়। তো CCP হচ্ছে সেই দল যারা ক্ষমতায় থাকবে। আচ্ছা, তো তারপর চীনে থাকেন একজন প্রেসিডেন্ট, একজন প্রেসিডেন্ট থাকেন। আচ্ছা,
তারপর হচ্ছেন চীনে একজন প্রাইম মিনিস্টার থাকেন, মানে প্রেসিডেন্টের পরের পদ হচ্ছে প্রাইম মিনিস্টার। এবং তারপর প্রাইম মিনিস্টার পর চীনে থাকে হচ্ছে স্টেট কাউন্সিলর। স্টেট কাউন্সিলর, আচ্ছা আমি সংক্ষেপে এখানে লিখে দিলাম স্টেট কাউন্সিলর। স্টেট কাউন্সিলর হতে চীনের যে স্টেট গুলো আছে বা রাজ্যগুলো আছে, সেই রাজ্যগুলোতে একজন করে প্রতিনিধি থাকবেন। যেমন হচ্ছে মুখ্যমন্ত্রী আমরা বলি না, এই যে আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে, এর প্রত্যেকটা স্টেটে একজন করে প্রাইম মিনিস্টার বা স্টেট মিনিস্টার বলে তারা, বা হচ্ছে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মানে প্রধানমন্ত্রী এক কথায়। আর চীনে সেইগুলোকে কি বলে, স্টেট কাউন্সিলর। ঠিক আছে, আচ্ছা। তো এটা হচ্ছে আমাদের এশিয়ার একটা দেশ চায়না, তাদের হচ্ছে প্রশাসনিক কাঠামো। সিসিপি বা চায়না কমিউনিস্ট পার্টি, তারাই হচ্ছে ক্ষমতায় থাকবে। একজন রাষ্ট্রপতি থাকবেন, একজন প্রাইম মিনিস্টার, এবং প্রত্যেকটা স্টেটে একটা করে একজন করে স্টেট কাউন্সিলর। এভাবে হচ্ছে তাদের প্রশাসনিক কাঠামো। তার মানে দেখো তো, প্রেসিডেন্ট তো আছেই চায়নাতে, তার মানে চায়নাতে যে রাষ্ট্রপতি পদ নাই এই কথাটা মিথ্যা। তাহলে আমরা চীন উত্তর নিব না। নিচ থেকে আসি বা দেখি রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্টের নাম ভ্লাদিমির পুতিন। এনার নাম তো সবাই শুনেছো তাই না, ভ্লাদিমির পুতিন। আচ্ছা, তো এই ভ্লাদিমির পুতিন যে প্রেসিডেন্ট, এই নামটা শুনেই তো আমরা বুঝতে পারি যে রাশিয়াতে প্রেসিডেন্টের পদ আছে। ফ্রান্স, ইমানুয়েল ম্যাক্রন। ইমানুয়েল ম্যাক্রন, তিনি কি ফ্রান্সের প্রেসিডেন্ট না? তো ফ্রান্সের প্রেসিডেন্ট যদি ইমানুয়েল ম্যাক্রন হন, তাহলে নিশ্চয়ই ফ্রান্সের রাষ্ট্রপতি পদ আছে। কিন্তু যুক্তরাজ্যে কোনো প্রেসিডেন্ট নাই। কখনো শুনছো যে ইউকে প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট ইউকে, এমন নাম শুনেছো? কখনো ছিল না, কখনো হবেও না। যুক্তরাজ্যে মূলত একজন রানী থাকেন। একজন রানী থাকেন, তিনি হচ্ছেন নামমাত্র প্রধান, এবং সকল নির্বাহী কাজ পরিচালনা করেন হচ্ছেন একজন প্রাইম মিনিস্টার। একজন প্রাইম মিনিস্টার, এটা হচ্ছে যুক্তরাজ্যের নিয়ম, যে রানী নামমাত্র প্রধান হয়ে থাকবেন এবং একজন প্রাইম মিনিস্টার রানীর হয়ে সকল কাজ করবেন। সকল এক্সিকিউটিভ কাজ তিনি নিয়ন্ত্রণ করবেন। ঠিক আছে, তোমরা দেখো না হচ্ছে গোপাল ভাঁড়, দেখো না তোমরা? তো গোপাল ভাঁড়ে কি হয়, মানে দেখবা যে রাজা শুধুমাত্র বসে থাকে, কিছুই করে না। কোন একটা প্রয়োজন পড়লে সে সবার আগে ডাকে মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই মানে হচ্ছে প্রাইম মিনিস্টার, ঠিক আছে, মানে সেই তো প্রধানমন্ত্রী। মানে ওইখানে যারা আছে সবাই তো মন্ত্রী, মানে গোপালও কিন্তু মন্ত্রী একজন। ওইখানে যারা আসেন সবাই মন্ত্রী। তার মধ্যে যিনি মন্ত্রী তার মানে হচ্ছে তিনি প্রাইম মিনিস্টার। তো ঠিক এমন ইংল্যান্ডের রানী হচ্ছেন কোনো কাজ কাম কিছুই করেন না, চুপচাপই থাকেন, তার মতো সেই ভোগবিলাসী থাকেন। আর প্রাইম মিনিস্টার হচ্ছে তার হয়ে সকল কাজ করেন। বিষয়টা হচ্ছে এমন। এবং এখানে প্রেসিডেন্টের কোনো পদই নাই। ফাইন। তাহলে এইখানে সঠিক উত্তর হচ্ছে কোনটা? সঠিক উত্তর হচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যে রাষ্ট্রপতির কোনো পদ নাই। আচ্ছা, তাহলে বিভিন্ন দেশের আহ আন্তর্জাতিক রাজনীতি, এই সব বিষয় থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোশ্চেন করবে। আন্তর্জাতিক রাজনীতি থেকে ধরো যে তোমাকে কোশ্চেন করতে পারে যে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের নাম কি, বা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ওয়াইফকে কি বলা হয়, ফার্স্ট লেডি বলা হয়। তারপর রানিং মেট কাকে বলা হয়? রানিং মেট হচ্ছে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী যিনি, তিনি। তো এইভাবে হচ্ছে তোমাকে কোশ্চেন করতে পারে, বিভিন্ন দেশের আন্তর্জাতিক রাজনীতি এগুলো থেকে কোশ্চেন করতে পারে। তো এইসব টপিক গুলো তোমাদেরকে একটু পড়তে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেহেতু কোশ্চেন করে, অবশ্যই পড়তে হবে। আচ্ছা, পরের কোশ্চেন আমরা দেখি। ডিএনএস ডোমেইন নেম সিস্টেম মূলত কি কাজে ব্যবহৃত হয়? ডিএনএস কি কাজে ব্যবহৃত হয়? আচ্ছা, তোমরা যখন কোনো আহ ইয়াতে যে কোনো ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করো ব্রাউজার ব্যবহার করে, তো দেখবা যে নিচের দিকে একদম, মানে ওই ওয়েবসাইটের একদম নিচের দিকে একটা ডিএনএস নম্বর লেখা ওঠে। ডিএনএস নম্বর লেখা ওঠে। ঠিক আছে, এই ডিএনএস নম্বরটা আসলে কি? ডিএনএস নম্বরটা আসলে কি? ডোমেইন নেম সিস্টেম। মূলত এইটা দিয়ে বোঝায় যে তুমি কোথায় আছো। এই ডিএনএস নম্বর দিয়ে লোকেট করে যে আসলে তুমি কোথায় আছো। এখানে যে অপশনগুলো দেওয়া, ডেটা এনক্রিপ্ট করতে, আইপি অ্যাড্রেস খুঁজতে ও রূপান্তর করতে, হার্ডওয়্যার পরিচালনায়, সফটওয়্যার ইনস্টল করতে। আচ্ছা, ডেটা এনক্রিপ্ট করতে ক্রিপ্টো ল্যাঙ্গুয়েজ প্রয়োজন হয়, ঠিক আছে, বা হচ্ছে ক্রিপ্টো প্রোগ্রাম কি প্রয়োজন হয়, কি, ঠিক আছে, কে ই ওয়াই কি, কে ই ওয়াই কি। আচ্ছা, তো ডেটা এনক্রিপ্ট করতে ক্রিপ্টো প্রোগ্রাম কি প্রয়োজন হয়, ঠিক আছে, মানে এইখানে তোমার হচ্ছে ডিএনএস নম্বরের কোনো কাজ নাই। তার মানে এটা সঠিক উত্তর না। আচ্ছা, সফটওয়্যার ইনস্টল করার জন্য কেন ডিএনএস নম্বর প্রয়োজন হবে? সফটওয়্যার ইনস্টল করার জন্য তোমার
ইনস্টলেশন প্রোগ্রাম প্রয়োজন হয়, ঠিক আছে, ইনস্টলেশন প্রোগ্রাম প্রয়োজন হয়। যেমন .exe, এইগুলা হচ্ছে ইনস্টলেশন প্রোগ্রাম। মানে এই প্রোগ্রামগুলো তোমার হচ্ছে ডিভাইসে যদি রান না করা থাকে তাহলে তুমি কোনো কিছু ইনস্টল করতে পারবে না, সেটা তোমার মোবাইল ফোন হোক বা তোমার ল্যাপটপ বা পিসি যেটাই হোক না কেন। ইনস্টলেশন প্রোগ্রাম যদি রান না করে তোমার ডিভাইস তাহলে তুমি কোনো কিছু ইনস্টল করতে পারবে না। তার মানে এখানেও ডিএনএস এর কোনো ভূমিকা নাই। ডিএনএস কখন প্রয়োজন? যখন তুমি কোনো ওয়েবসাইটে ঢুকতেছো ঠিক তখন। হার্ডওয়্যার পরিচালনার জন্য কি লাগে? হার্ডওয়্যার পরিচালনার জন্য এমন একটা কোশ্চেন মনে হয় আমরা গত কোনো একটা ক্লাসের দিকে পড়েছিলাম, হার্ডওয়্যার পরিচালনার জন্য কি লাগে। আচ্ছা, হার্ডওয়্যার পরিচালনার জন্য আমাদের লাগে হচ্ছে সিস্টেম প্রোগ্রাম। সিস্টেম প্রোগ্রাম, আচ্ছা। এই প্রোগ্রাম হচ্ছে দুই রকম, বুঝছো? প্রোগ্রাম হচ্ছে দুই রকম, একটা হচ্ছে সিস্টেম প্রোগ্রাম, একটা হচ্ছে সিস্টেম প্রোগ্রাম, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, সিস্টেম প্রোগ্রাম হচ্ছে হার্ডওয়্যার রান করার জন্য, ঠিক আছে, হার্ডওয়্যার রান করার জন্য। অ্যাপ্লিকেশন প্রোগ্রাম হচ্ছে যে কোনো নির্দিষ্ট কাজ করার জন্য। এটা মনে হয় গত ক্লাসে বলেছিলাম তোমাদেরকে, এই যে ধরো তুমি গেম খেলবা বা তুমি কোনো একটা ওয়েব ডিজাইন করবা, কোনো একটা নির্দিষ্ট কাজ করবা, সেই নির্দিষ্ট কাজ করার জন্য তোমার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম প্রয়োজন হবে, মানে নির্দিষ্ট একটা অ্যাপ্লিকেশন করার জন্য, ঠিক আছে, একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম প্রয়োজন হবে। আর সিস্টেম প্রোগ্রাম তোমার হার্ডওয়্যার রান করানোর জন্য। তার মানে হার্ডওয়্যার পরিচালনার জন্য ডিএনএস এর কোনো প্রয়োজন নাই। ডিএনএস দিয়ে আমাদের যে আইপি অ্যাড্রেস আছে, আইপি অ্যাড্রেস সেটা খুঁজতে এবং রূপান্তর করতে সহযোগিতা করে। এই যে ডিএনএস নম্বর যেটা, সেটা দিয়েই তোমার আইপি অ্যাড্রেস খুঁজে বের করা যাবে আসলে কে এখানে ভিজিট করেছিল। ধরো যে তুমি ফেসবুকে যাচ্ছ, কখন যাচ্ছ, কোথায় যাচ্ছ, তুমি এর যত কিছু ডিলিট করো না কেন, যে ফেসবুকে আমি আমার ডিভাইস থেকে প্রবেশ করেছিলাম, আমি হচ্ছে ব্রাউজিং হিস্ট্রি ডিলিট করে দিলাম, তাহলে তো দেখাচ্ছে না যে ফেসবুকে আমি গিয়েছিলাম। কিন্তু এটা সব সময় থাকতেছে, এর আইপি অ্যাড্রেস এবং ডিএনএস নম্বর সব সময় থাকতেছে। এই ডিএনএস নম্বর দিয়ে সব সময় আইপি অ্যাড্রেস খোঁজা হয়। তাহলে এটা হচ্ছে আমাদের কোন টপিকের কোশ্চেন? এটা হচ্ছে আইসিটির কোশ্চেন, তোমরা দেখেই বুঝতে পারতেছো। তো আইসিটি আমাদের মৌলিক জিকে পার্টে পড়ানো হবে, এবং দৈনন্দিন কম্পিউটার বিজ্ঞান যেটা, সেটাও আমাদের আলাদা করে ক্লাসের ব্যবস্থা থাকবে, এবং আমাদের ডাইজেস্টেও এই দুইটা আলাদা করেই দেওয়া আছে। দৈনন্দিন কম্পিউটার যেটা, সেটা আলাদা করে দেওয়া, এবং মৌলিক আইসিটি যেটা সেটা আলাদা করে দেওয়া। তো এই বিষয়গুলো পড়লে এবং ক্লাস করলে আশা করা যায় যে আইসিটি থেকে আসা কোশ্চেন উত্তর করতে পারবে না এমন সিচুয়েশন তোমাদের পরীক্ষাতে হবে না। আচ্ছা, পরের কোশ্চেন আমরা আসি। পানি গরম করলে তার ঘনত্ব বাড়ে, কমে, অপরিবর্তিত থাকে, নাকি প্রথমে বাড়ে পরে কমে? কোনটা ঘটে? আচ্ছা, আহ ঠিক আছে, তোমরা কমেন্ট করে আমাদের হচ্ছে উত্তর বলতে পারো, অবশ্যই আমাদেরকে অনুপ্রাণিত করবে। তোমরা যখন হচ্ছে উত্তর করতে পারবে, যখন এটা দেখবো, তাহলে বুঝবো যে আসলে তোমার লেখাপড়ার মধ্যে আছে, বা তোমাদের লেখাপড়ার সাথে যে সংযোগটা সেটা নষ্ট হয়নি। পানি গরম করলে তার ঘনত্ব, দেখো এই কোশ্চেনটা কি থেকে আসা? এটা হচ্ছে দৈনন্দিন বিজ্ঞান, ঠিক আছে, এটা দৈনন্দিন বিজ্ঞান থেকে আসা কোশ্চেন, দৈনন্দিন বিজ্ঞান থেকে আসা কোশ্চেন। আচ্ছা, তো দৈনন্দিন বিজ্ঞান থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যাটলিস্ট একটা কোশ্চেন করবে, অ্যাটলিস্ট এর বেশিও করতে পারে। তো দেখো, পানি গরম করলে তার ঘনত্ব কেমন হয়? যে কোনো পদার্থ যদি গরম করা হয় তাহলে কি ঘটে সেই পদার্থের? যে কোনো পদার্থ গরম করলে যেটা হয়, সেই পদার্থের যে অণুগুলো আছে, পদার্থের যে অণুগুলা আছে, অণু গতিশীল হয়। পদার্থের অণুগুলা কি হয়? গতিশীল হয়। আচ্ছা, তো যদি কোনো পদার্থের অণুগুলো গতিশীল হয়ে যায় তাহলে কি ঘটবে? যদি ধরো যে এই একটা পাত্রে তুমি হচ্ছে পানি রেখে সেটা গরম করতেছো, তো এই পানির অণুগুলো যদি গতিশীল হয়ে যায় তাহলে কি হবে? এটা একটু কিছু হলেও বৃদ্ধি পাবে, এবং যখন বৃদ্ধি পাবে এবং অণুগুলো ছোটাছুটি করবে, তার মানে যেটা হবে সেটা হচ্ছে পানির ঘনত্ব কমে যাবে। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে অপশন বি। তাহলে আমরা বাকি তিনটে অ্যানালাইসিস না করেও কিন্তু সঠিক উত্তরে পৌঁছাইতে পারি। দৈনন্দিন বিজ্ঞান থেকে যে কোশ্চেন গুলো হয় সেগুলো এমনই যে আমরা ডিরেক্টলি উত্তরে পৌঁছাইতে পারি যদি আমরা এক্সাক্ট চিন্তা করতে পারি। যেমন ধরো তোমাকে কোশ্চেন করলো হচ্ছে যে মানব দেহের স্বাভাবিক অবস্থায়, মানে তোমার জ্বরটার কিছুই নাই, তাপমাত্রা কত? তো পরীক্ষাতে অপশন দেওয়া হচ্ছে 39 ডিগ্রি সেলসিয়াস, 37 ডিগ্রি সেলসিয়াস, 35 ডিগ্রি সেলসিয়াস, 33 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে তোমার পরীক্ষাতে চারটা অপশন দেওয়া।
এখন আমরা তো জানি এই যে আমরা স্বাভাবিক তাপমাত্রাতে আমরা থাকি 98.4 ডিগ্রি ফারেনহাইট, এটা আমরা জানি। এটা কিন্তু সেলসিয়াস না, এটা হচ্ছে ফারেনহাইট। 98.4 ডিগ্রি সেলসিয়াস হলে তো আমরা পুড়েই মরে যাইতাম, মানে হিউজ টেম্পারেচার 98.4 ডিগ্রি সেলসিয়াস হইলে, বাট ফারেনহাইটে খুব বেশি না, এটা তো আমরা জানি। তো এখান থেকে আমাদের সেলসিয়াসে আসতে হবে। তো সেলসিয়াসে আসার ফর্মুলাটা কি? C/5 = F - 32/9। তো এই ফর্মুলা দিয়ে কি আমরা সহজে এখানে পৌঁছাতে পারি না? এফ এর ভ্যালুটা এখানে বসাই দিয়ে। তো C/5 এফ এর ভ্যালু হচ্ছে, দেখো, 98.4, 98.4 -32/9। আচ্ছা, এখানে একটু জায়গা কমে গেছে, আমি একটু সামান্য মুছে দিই। আচ্ছা, আহ তো এখানে আমরা কি করব, এটা বিয়োগ করে ফেলবো। এটা বিয়োগ করলে কি হয় দেখো, C/5 সমান, এখান থেকে জাস্ট তুমি 32 বিয়োগ করো, তাহলে এখানে হচ্ছে 66.4, রাইট? হ্যাঁ, 66.4/9। এবার আমরা আর গুণন করব, মানে এটা দিয়ে এটা গুণ, এটা দিয়ে এটা গুণ। তো এটা কি হবে, 9C = 66.4 ইন্টু এই 5 এখানে গিয়ে গুণ হয়ে যাবে, একদমই শেষে চলে গেছে, আশা করি দেখা যাচ্ছে। আচ্ছা, এবং এখানে এই যে 9টা আছে এইদিকে গুণ অবস্থাতে, এটা যদি আমরা এই সাইডে নিয়ে আসি তাহলে ভাগ হয়ে যাবে। এবার তুমি 66.4 ইন্টু 5 / 9 এটা হিসাব করো। এটা হিসাব করলে দেখবা যে 37 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আসবে, হয়তো বা 36.89 এমন আসতে পারে। হ্যাঁ, 36.89 ডিগ্রি সেলসিয়াস এমন আসতে পারে। এটা আমরা রাউন্ড ফিগার 37 ধরে নিলাম। তাহলে যেটা ঘটতেছে, দেখো যে তুমি কেন 39 নয়, কেন 35 নয়, কেন 33 নয়, এইসব চিন্তা ভাবনা বাদেই ডিরেক্ট একটা উত্তরে পৌঁছা যেতে পারো। এটা আমাদের হচ্ছে ক্যালকুলেশন ওখান থেকে আসবে। তো আমরা রাউন্ড ফিগার করে 37 হিসাব করে নিলাম। তো দৈনন্দিন বিজ্ঞান থেকে আসা কোশ্চেনের মজা হচ্ছে এটা, যে আমরা একদম সঠিক উত্তরে প্রথমে পৌঁছে যেতে পারি, এবং যদি সঠিক উত্তরে পৌঁছে যেতে পারি কোনো কনফিউশন থাকে না, এখানে ভুল হওয়ার সুযোগ নেই, কারণ তুমি তো একটা নির্দিষ্ট তথ্য উত্তর করতেছো, মানে অ্যানালজি বা এমন কিছু উত্তর করতেছো না। ফাইন। আচ্ছা, তো এই এই যে দৈনন্দিন বিজ্ঞান হচ্ছে আমাদের ডাইজেস্টেড টপিকের একদম সর্বশেষ টপিক, মানে পার্ট এর সর্বশেষ টপিক থাকবে দৈনন্দিন বিজ্ঞান। এবং আমাদের ক্লাস লেকচারে আমাদের হচ্ছে এই যে দৈনন্দিন কম্পিউটার বিজ্ঞান, যেটা তার সাথে দৈনন্দিন বিজ্ঞানটা পড়ানো হবে। আচ্ছা, পরের কোশ্চেন দেখি, বিশ্ব ধরিত্রী দিবস কবে পালিত হয়? 5 জুন, 22 এপ্রিল, 8 মার্চ, 10 ডিসেম্বর। তো এখানে দেখো ধরিত্রী দিবসের কথা বলছে। ধরিত্রী বলতে আমরা কি বুঝি? প্রথম কথা হচ্ছে এটা, ধরিত্রী হচ্ছে পৃথিবী, ঠিক আছে? পৃথিবী। এই ধরিত্রী দিবসকে ইংলিশে বলা হয় আর্থ ডে। আর্থ ডে, ঠিক আছে? মানে পৃথিবী দিবস এক কথায়। একটু সুন্দর বাংলাতে ধরিত্রী দিবস বলা হয়। তো এই যে বিভিন্ন দিবস থেকে পরীক্ষাতে তো কোশ্চেন হয়, এবং তার সাথে এটা দেখো, ধরিত্রী দিবস কিসের সাথে জড়িত? সেটা হচ্ছে পরিবেশ ও জলবায়ুর সাথে জড়িত, তাই না? পরিবেশ ও জলবায়ুর সাথে জড়িত। কারণ কেন ধরিত্রী দিবস পালন করতে হবে? মূলত ধরিত্রীর বা পৃথিবীর পরিবেশ এবং জলবায়ু যাতে সুস্থ থাকে, এর জন্যই মূলত ধরিত্রী দিবস পালন করা হয়। চারটা অপশন দেওয়া হচ্ছে: 5 জুন, 22 এপ্রিল, 8 মার্চ, 10 ডিসেম্বর। আচ্ছা, তো 10 ডিসেম্বর হচ্ছে বিশ্ব বিশ্ব বা আন্তর্জাতিক বলতে পারো তোমরা, আন্তর্জাতিক মানবাধিকার দিবস। আন্তর্জাতিক মানবাধিকার দিবস, তাহলে এটা তো সঠিক উত্তর না, কারণ এটা হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস, এখানে প্রশ্ন জিজ্ঞাসা করছে ধরিত্রী দিবস, এটা সঠিক উত্তর না। 8 মার্চ কি? 8 মার্চ তো আমরা খুবই সহজে মনে রাখতে পারি, এটা আমাদের পরিচিত একটা দিন। এটা হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস, ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, ঠিক আছে? নারী দিবস। বাদ থাকতেছে 5 জুন নাকি 22 এপ্রিল, 5 জুন নাকি 22 এপ্রিল। আচ্ছা, এবার তোমাদের কাছে একটু জিজ্ঞাসা করি, আচ্ছা দেখি কি উত্তর করছো তোমরা। হুসাইন মুস্তাকিম 22 এপ্রিল বলছো। আচ্ছা, না, তোমার উত্তর সঠিক হচ্ছে না। সঠিক হচ্ছে না, নাকি সঠিক হচ্ছে? হুম, সঠিক হচ্ছে। আচ্ছা, 5 জুন হচ্ছে কি পরিবেশ দিবস, তাই না? আন্তর্জাতিক পরিবেশ দিবস। আর 22 এপ্রিল হচ্ছে ধরিত্রী দিবস। তাহলে কোনটা সঠিক উত্তর পাচ্ছি আমরা? 22 এপ্রিল। 22 এপ্রিল হচ্ছে সঠিক উত্তর। তাহলে
এখানে সঠিক উত্তর হচ্ছে 22 এপ্রিল। তো এমন অনেক দিবস আছে যেগুলো পরীক্ষাতে আসতে পারে। তোমাদেরকে যদি বলে যে আহ আন্তর্জাতিক শিক্ষক দিবস বা বিশ্ব শিক্ষক দিবস, ইন্টারন্যাশনাল টিচার্স ডে, সেটা কবে? সেটা হচ্ছে 5 অক্টোবর। আমরা জানি 5 অক্টোবর, এটা কয়েকটা ভর্তি পরীক্ষাতে এসেছে। এটা হচ্ছে আন্তর্জাতিক শিক্ষক দিবস বা বিশ্ব শিক্ষক দিবস। আচ্ছা, তারপর ধরো বাংলাদেশের যা কিছু আছে, বাংলাদেশের সুন্দরবন দিবস থেকে আসতে পারে। সুন্দরবন দিবস হচ্ছে 14 ফেব্রুয়ারি, সুন্দরবন দিবস। তারপর হচ্ছে আর কোন দিবসগুলো গুরুত্বপূর্ণ? তারপর হচ্ছে ধরো তোমাকে বললো পানি দিবস, ঠিক আছে? পানি দিবস হচ্ছে খুব সম্ভবত 22 জুন। 22 জুন হচ্ছে পানি দিবস। এখানে হচ্ছে 22 এপ্রিল, সেটা হচ্ছে 22 জুন। তো এই যে এই বিষয়গুলো যে বিভিন্ন পরিবেশ সংক্রান্ত যে দিবসগুলো আছে, এগুলা পরীক্ষাতে গুরুত্বপূর্ণ, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ধরনের টেন্ডেন্সি আছে যে বিভিন্ন দিবস থেকে কোশ্চেন করার। এবং যদি রিসেন্ট কোনো দিবস পালিত হয়, রিসেন্ট, ধরো যে তোমার পরীক্ষা হচ্ছে আজকে, উম এর 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে আন্তর্জাতিক কোনো একটা দিবস পালিত হয়েছে, তো সেই দিবসের যদি কোনো প্রতিপাদ্য থাকে, সেই দিবসের যদি কোনো প্রতিপাদ্য থাকে মানে কোনো স্লোগান থাকে, সেই স্লোগানও ভর্তি পরীক্ষাতে আসে। তোমাকে বলবে যে ধরো 2025-এ তুমি পরীক্ষা দিচ্ছ, বলবে যে 2025 সালের আহ আন্তর্জাতিক পরিবেশ দিবসের স্লোগান কি ছিল বা প্রতিপাদ্য কি ছিল। দেখবা প্রত্যেক বছরই একটা করে প্রতিপাদ্য থাকে, সেটা পরীক্ষাতে জানতে চায় অনেক ক্ষেত্রে। অনেক দূর হয়ে গেলে চায় না। ধরো তোমার পরীক্ষা হচ্ছে ডিসেম্বরে, আর 5 জুন হচ্ছে তোমার পরিবেশ দিবস ছিল, এই 7-8 মাসের তথ্য তোমাকে জানতে চাইবে না। ধর 2-1 মাসের মধ্যে হয়েছে বা 10-15 দিনের মধ্যে হয়েছে, এমন হইলে পরীক্ষাতে আসতে পারে। ঠিক আছে, তাহলে যে কোনো দিবস যখন তোমরা পড়বা, সাম্প্রতিক হলে তার সাথে অবশ্যই সেই দিবসের প্রতিপাদ্য যেটা আছে সেটা তোমরা পড়বা। তো আমাদের হচ্ছে সাম্প্রতিক ক্লাস যেটা, সেটা তো তোমরা জানো যে লেকচার 30 নম্বর লেকচার, প্রায় শেষ দিকে গিয়ে হচ্ছে সাম্প্রতিকের ক্লাস হবে। সেখানে এইসব বিষয়গুলো অবশ্যই বোঝানো হবে। এবং এই যে বিভিন্ন দিবস প্রতিপাদ্য যা কিছু আছে, এগুলো হচ্ছে আমাদের লেকচার 26। বলেছিলাম না যে গত ক্লাসেই বলেছিলাম যে 26 নম্বর লেকচার হচ্ছে খুচরো তথ্যের ভান্ডার, এবং এখান থেকে অবশ্যই একাধিক কোশ্চেন হবে, খেলাধুলা, এই যে বিভিন্ন দিবস, পদক পুরস্কার, এটা সেটা, মানে যত খুচরা যা কিছু আছে সবকিছু হচ্ছে লেকচার 26-এ। আচ্ছা, তাহলে এটা আশা করি বুঝতে পারছো তোমরা, এটা কোন টপিক থেকে হওয়া কোশ্চেন, কিভাবে পড়বো আমরা সবকিছু আশা করি বুঝতে পারছো। পরের কোশ্চেন, ওয়্যার অ্যান্ড পিচ উপন্যাসটির রচয়িতা কে? খুবই খুবই পরিচিত। একটু জাস্ট চোখ বন্ধ করে কল্পনা করো 2 সেকেন্ড। ওয়্যার অ্যান্ড পিচ উপন্যাসটির রচয়িতা কে? লিও টলস্টয়, উইলিয়াম শেক্সপিয়ার, জর্জ বার্নার্ড শ, বার্ট্রান্ড রাসেল। কে কে লিখেছেন বলো? একটু জাস্ট রিকল করার চেষ্টা করো, তাহলে হবে। আচ্ছা, আহ আমি যদি শেষ থেকে আসি, যদি বার্ট্রান্ড রাসেল থেকে কোনো কোশ্চেন হয়, মনে রাখবা দ্য হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি, দ্য হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি, এই বইটার নাম থেকে আসবে। যদি বার্ট্রান্ড রাসেলের বই কোনটা এটা জিজ্ঞাসা করে, তো এটা প্রায় ড্যাম শিওর থাকো তোমরা, দ্য হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি এই বইটার নাম জিজ্ঞাসা করবে। মানে এইটা হচ্ছে, এমন থাকে না যে আমরা দেখি যে উম, যে কোনো একজন অ্যাথলেটের, ধরো বিরাট কোহলি একজন ক্রিকেটার, তার সিগনেচার শট হচ্ছে কাভার ড্রাইভ, সচিন টেন্ডুলকার স্টেট ড্রাইভ। তো এই বার্ট্রান্ড রাসেলের একদম সিগনেচার বুক হচ্ছে দ্য হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি। ঠিক আছে, মানে পাশ্চাত্য ফিলসফির ইতিহাস এইটা। আচ্ছা, উইলিয়াম শেক্সপিয়ার, জর্জ বার্নার্ড শ। উইলিয়াম শেক্সপিয়ারের অনেক বিখ্যাত বই আছে না? আমি এবার খতে চলে আসতেছি, একটু এভাবে যাচ্ছে যাতে আমরা সঠিক উত্তরের কাছাকাছি পৌঁছাতে পারি ধীরে সুস্থে। আচ্ছা, উইলিয়াম শেক্সপিয়ারের তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, সবার আগে মাথায় আসা হচ্ছে হ্যামলেট, তাই না? হ্যামলেট একটা হচ্ছে তার প্লে। অ্যাজ ইউ লাইক ইট, অ্যাজ ইউ লাইক ইট, আর কি কি আছে? হ্যামলেট, অ্যাজ ইউ লাইক ইট, তারপর আসে হচ্ছে অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। ওই যে আমরা একটা কথা বলি না, শেষ ভালো যার সব ভালো তার, এটা কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারের একটা প্লের নাম, ঠিক আছে? এটা পরবর্তীতে এভাবে ছড়িয়ে গেছে। আচ্ছা, তারপর আর কি আছে? এখানে তো জায়গা নাই। আচ্ছা, এখানে লিখি। আর আছে হচ্ছে ওথেলো,
উইলিয়াম শেক্সপিয়ারের। আচ্ছা, দ্য টেম্পেস্ট, দ্য টেম্পেস্ট লেখা বোঝা যাচ্ছে? একটু কাছাকাছি লেখা হয়ে গেছে তাই না? আমি একটু মার্ক করে দিই, তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবা। আচ্ছা, ওথেলো, দ্য টেম্পেস্ট, হ্যামলেট, অ্যাজ ইউ লাইক ইট, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। আচ্ছা, পাঁচটা বইয়ের নাম আমি এখানে লিখেছি। এর মধ্য থেকে আসবে, যদি তোমার হচ্ছে কোশ্চেন করে উইলিয়াম শেক্সপিয়ারের রচনা কোনটা, তো ধরে রাখো এর মধ্য থেকে আসবে। আরো একটা আছে, আরো একটা যদি লেখা হয়, এখানে লিখে দিই তাই না, এখানে লিখে দিই কিং লিয়ার, কিং লিয়ার, ঠিক আছে, এটাও আসতে পারে। আচ্ছা, দুইটা চলে গেল, থাকতেছে কি? তার মানে আমরা দেখলাম যে ওয়ার অ্যান্ড পিস এটা উইলিয়াম শেক্সপিয়ারের না, বার্ট্রান্ড রাসেলের না, থাকতেছে জর্জ বার্নার্ড শ, লিও তলস্তয়। এখন তোমরা একটু উত্তর করার চেষ্টা করো কোনটা হবে সঠিক উত্তর, একটু উত্তর করার চেষ্টা করো। আচ্ছা, আহ আচ্ছা আচ্ছা, একটু উত্তর করার চেষ্টা করো তোমরা যারা ক্লাসে আছো, অনেকেই ক্লাসে আছো, কিন্তু মানে কোশ্চেন কি খুব বেশি কঠিন হয়ে গেছে যে উত্তর করতে পারতেছি না, এমন হচ্ছে নাকি? যদি এমন হয় জানাতে পারো যে কোশ্চেন এত কঠিন করছেন যে হচ্ছে উত্তরই করতে পারতেছি না। আচ্ছা, আহ জর্জ বার্নার্ড শর যেই বইয়ের নামটা সব থেকে বেশি পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে ম্যান অ্যান্ড সুপারম্যান। ম্যান অ্যান্ড সুপারম্যান। ও আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে বার্ট্রান্ড রাসেলের আর একটা বিখ্যাত বই আছে যেটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইনকোয়েস্ট অফ হ্যাপিনেস। আচ্ছা, এটা কেন গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, সেটা হচ্ছে কাজী মোতাহার হোসেনের একটা বই আছে, ঠিক আছে, সেই বইয়ের নাম হচ্ছে সুখ, জাস্ট সুখ। এই সুখ বইটা হচ্ছে ইনকোয়েস্ট অফ হ্যাপিনেস এই বইটার বাংলা অনুবাদ, ঠিক আছে, এটা হচ্ছে কাজী মোতাহার হোসেনের, কাজী মোতাহার হোসেনের, মোতাহার হোসেন। আচ্ছা, কাজী মোতাহার হোসেন আবার কি জন্য বিখ্যাত বিখ্যাত? এই কাজী মোতাহার হোসেন ছিলেন হচ্ছে বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে জড়িত, বুদ্ধির মুক্তি আন্দোলন, ঠিক আছে, এটার সাথে তিনি জড়িত ছিলেন, যে কারণে তিনি বিখ্যাত। তার বিখ্যাত বই হচ্ছে সুখ, যেটা হচ্ছে ইনকোয়েস্ট অফ হ্যাপিনেস, বার্ট্রান্ড রাসেলের এই বইয়ের অনুবাদ, ঠিক আছে। আচ্ছা, যদি বার্ট্রান্ড রাসেল থেকে আসে এখান থেকে আসবে, জর্জ বার্নার্ড শ থেকে আসলে ম্যান অ্যান্ড দ্য সুপারম্যান এর মধ্যে থেকে আসবে। উইলিয়াম শেক্সপিয়ার যেহেতু একটু পরিচিত নাম, এর জন্য অনেকগুলো মনে রাখতে হবে। আর লিও তলস্তয় বা লিও তলস্তয়, যে কোনো একটা নামে তুমি ডাকতে পারো, তার বিখ্যাত বই হচ্ছে ওয়ার অ্যান্ড পিস, যুদ্ধ এবং শান্তি। লিও তলস্তয়ের নাম কি জন্য একটু চোখ বন্ধ করে বা স্মরণ করতে বললাম, খেয়াল করো, তোমরা যখন ক্লাস 8-এ পড়তা, ক্লাস 8-এর বাংলা সহপাঠ বই একটা গল্প ছিল, সেই গল্পের নাম হচ্ছে উম 3.5 হাত জমি। এই গল্পের নাম কার মনে আছে? 3.5 হাত জমি। একজন লোক থাকে, সে অন্য একটা দেশে বেড়াতে যায়, সেখানে গিয়ে দেখে জমির কোনো দাম নাই। সে হচ্ছে সকাল থেকে হেঁটে সন্ধ্যা পর্যন্ত যত এরিয়া ঘুরে আসতে পারবে সেই জায়গাটা তার হয়ে যাবে। তো সে হচ্ছে একটা পাহাড় থেকে হাঁটা শুরু করে, সারাদিন হেঁটে 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 যখন সন্ধ্যাবেলা পৌঁছায়, এই সারাদিনের ক্লান্তিতে সে মারা যায়, এবং তাকে জাস্ট ছোট্ট একটা জায়গাতে 3.5 হাত জমিতে তাকে সমাহিত করা হয়। এবং এই মানে এই গল্পটার ফিলোসফি ছিল এমন যে এত সম্পদ দিয়ে কি করবা, তোমার সাথে যাবে তো মাত্র 3.5 হাত জমি। এই গল্পের লেখক ছিলেন হচ্ছে লিও তলস্তয়, ঠিক আছে, ওই ছোট গল্পটার লেখক। এবং ওই গল্পেরই যে পাঠ পরিচিতি যারা পড়েছো বা লেখক পরিচিতি পড়েছো, তারা দেখবা যে অবশ্যই ওয়ার অ্যান্ড পিচ এই এই বইটার নাম, এই উপন্যাসটার নাম তোমরা শুনেছো, ঠিক আছে। আচ্ছা, তো লিও তলস্তয় হচ্ছেন একজন রাশিয়ান, একজন রাশিয়ান লেখক, ঠিক আছে, একজন রাশিয়ান লেখক। এবং লিও তলস্তয় থেকে যদি কোশ্চেন হয়, এই ওয়ার অ্যান্ড পিস থেকেই হবে, অন্য কোনো তার লেখা থেকে হবে না, এটা থেকেই হবে। ফাইন। আচ্ছা, তাহলে দেখো অনেক তথ্য এখানে আছে। এভাবেই আমরা বিভিন্ন ঐতিহাসিক লেখক যারা আছেন, সেটা বাংলাদেশি হোক বা দেশের বাইরে যারা হোক, সবার সাহিত্যকর্ম, সবার ঐতিহাসিক গ্রন্থ সবকিছু পড়াবে। যেমন তোমাকে যদি বলে, তোমাকে কোশ্চেন করলো যে ইংরেজি সাহিত্যের জনককে, ইংরেজি সাহিত্যের জনককে, সাধারণ জ্ঞান এমন কোশ্চেন করে না, ইংরেজি সাহিত্যের জনককে এমন কোশ্চেন করে, উত্তর কি হবে? উত্তর হবে জিওফ্রে
চসার, জিওফ্রে চসার, কোশ্চেন করতেই পারে। আবার তোমাকে বলবে যে ইংরেজি সাহিত্যে রোমান্টিক কবি হিসেবে পরিচিত কে ছিলেন, এমন কোশ্চেন করতে পারে না? তারপর তোমাকে কোশ্চেন করতে পারে যে ইংরেজি সাহিত্যে প্লে রাইটার বা নাট্যকার হিসেবে সব থেকে বেশি জনপ্রিয় কে ছিলেন, এমন কোশ্চেন করতে পারে না? তো এই যা কিছু আছে, এই যা কিছু আছে সবকিছুই আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি নামে যে লেকচারটা আছে এবং আমাদের ডাইজেস্টে যে টপিকটা আছে এর মধ্যে তোমরা সবকিছু পেয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে কি বিষয়টা বুঝতে পারছো এখন যে আসলে কি কোশ্চেন হতে যাচ্ছে এবং কিভাবে লেখাপড়াটা করতে হবে? কোনো ভয় নাই, ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নাই, এত কিছু দেখে মাথা ঘোরানোর কিছু নাই, সহজেই আমরা শিখবো ক্লাসে ইনশাল্লাহ। পরের কোশ্চেন, নিচের কোনটি জলবায়ু বিষয়ক চুক্তি? ব্রেটন উডস চুক্তি, এখানে ব্রেন্টন লেখা একটু স্পেলিং এ ভুল আছে, ব্রেটন উডস হবে। আচ্ছা, সাতটা চুক্তি, ব্রেক্সিট চুক্তি নাকি কিয়োটো প্রোটোকল, কোনটা? ব্রেটন উডস চুক্তি, সাতটা চুক্তি, ব্রেক্সিট চুক্তি নাকি কিয়োটো প্রোটোকল? আচ্ছা, তোমরা চাইলে অবশ্যই 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 এখানে উত্তর করতে পারো। আমি দেখার চেষ্টা করব। উম আচ্ছা, তোমরা ক্লাস দেখছো, এটা ভালো দিক যে তোমরা ক্লাস দেখছো, কিন্তু উত্তর করার ক্ষেত্রে তোমরা মনে হয় খুব বেশি স্বাচ্ছন্দ্য ফিল করছো না, যে উত্তর ভুল হয়ে যাওয়ার ভয় এমন কিছু নাকি? মানে খুব বেশি কি কঠিন? আচ্ছা, বিগত বছরের কোশ্চেন রিপিট হয় কিনা, সামান্য দু একটা হতে পারে, যে বেশি হবে না। আচ্ছা, নিচের কোনটি জলবায়ু বিষয়ক চুক্তি? এগুলো তো সহজ কোশ্চেন। ব্রেটন উডস, সাফটা, ব্রেক্সিট নাকি কিয়োটো প্রোটোকল? আচ্ছা, ব্রেটন উডস চুক্তি, এই কথাটা আমরা অনেক জায়গায় শুনেছি তাই না? ব্রিটন উডস, দেখো, ব্রিটন উডস সম্মেলন হয় 1944 সালে। 1944 সালে। এই ব্রিটন উডস আসলে কোন জায়গার নাম? ব্রিটন উডস কোন জায়গার নাম? এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা জায়গার নাম। যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার রাজ্যে, তোমরা নাম শুনেছো, নিউ হ্যাম্পশায়ার। যুক্তরাষ্ট্রের বা ইউএসএ যেটাকে আমরা বলি, ইউএস এর নিউ হ্যাম্পশায়ার রাজ্যের একটা জায়গার নাম হচ্ছে ব্রিটন উডস। এই ব্রিটন উডসে একটা হোটেল আছে, এই হোটেলটার নাম হচ্ছে নিউ ওয়াশিংটন হোটেল। নিউ ওয়াশিংটন হোটেল। আচ্ছা, জাতিসংঘ যখন প্রতিষ্ঠা হয়, জাতিসংঘ প্রতিষ্ঠা হওয়ার আগে অনেকগুলো সম্মেলন হয়েছে, অনেকগুলো চুক্তি হয়েছে। তো তার মধ্যে একটা আলোচ্য বিষয় ছিল জাতিসংঘ প্রতিষ্ঠার পর সারা বিশ্বের অর্থনৈতিক যে চালিকা শক্তি সেটা কিভাবে চলবে। সারা বিশ্বের জন্য একটা অবশ্যই মানে ব্যাংকিং সিস্টেম দরকার, তাই না? ধরো যে কোনো একটা সংগঠন, ধরো যে তুমি তোমার এলাকাতে জাস্ট একটা ছোট্ট জনসেবামূলক একটা সমিতি তৈরি করবো বা একটা সংগঠন তৈরি করবা, তার জন্য কি একটা সেন্ট্রাল ফান্ডের দরকার হয় না? তো এই সারা বিশ্ব নিয়ে যখন একটা সংগঠন হচ্ছে জাতিসংঘ, তারও তো একটা সেন্ট্রাল ফান্ড দরকার। এখন এক এক দেশের তো কারেন্সি এক এক রকম, তাই না? তাহলে সেন্ট্রাল ফান্ডটা কিভাবে চলবে? তারা চাঁদা দিবে কিভাবে? আবার তাদের সহযোগিতা প্রয়োজন হলে টাকা পে করবে কিভাবে? এইটা নিয়ে যে সম্মেলনটা হয় সেটাই হচ্ছে ব্রেটন উডস চুক্তি। এটা যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার রাজ্যের নিউ ওয়াশিংটন হোটেল নামে একটা হোটেলে এই চুক্তিটা হয় 1944 সালে। এবং এইটার মধ্য দিয়ে জাতিসংঘের অর্থ বিষয়ক অর্থ বিষয়ক যে অঙ্গ সংগঠনগুলো আছে তার চুক্তি সম্পাদিত হয়, ব্রেটন উডস চুক্তি। তার মানে এটা হচ্ছে মূলত অর্থনৈতিক চুক্তি। এটা হচ্ছে কি? অর্থনৈতিক চুক্তি। কি বোঝাতে পারলাম এটা? ব্রেটন উডস হচ্ছে অর্থনৈতিক চুক্তি। এবার আসি সাফটা। সাফটা চুক্তি হচ্ছে SAFTA। সাফটা, সাফটার ফুল ফর্ম আমাকে জানার চেষ্টা করি। সাফটার ফুল ফর্ম হচ্ছে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন। আচ্ছা, তাহলে জাস্ট এর নামটা দেখো, এর এর নামটা দেখলেই তুমি বুঝতে পারবা যে আসলে এটা কি। সাউথ এশিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন, তার মানে কি দক্ষিণ এশিয়ার মুক্ত বাণিজ্য সংস্থা এক কথায়, ঠিক আছে? তো দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে এই দেশগুলোর মধ্যে বাণিজ্য ঘাটতি দূর করার জন্য, যাতে তারা ট্যাক্স ফ্রি বা খুব সহজে দ্রুত সময়ের মধ্যে বিজনেস করতে পারে, তার জন্য একটা চুক্তি হচ্ছে সাফটা চুক্তি। তার মানে এইটা কি ধরনের চুক্তি? এটা হচ্ছে বাণিজ্যিক চুক্তি। সাফটা হচ্ছে বাণিজ্যিক চুক্তি, বাণিজ্যিক। তার মানে এটাও পরিবেশ বিষয়ক না। এইবার পরেরটাতে আসি, ব্রেক্সিট।
ব্রেক্সিট হচ্ছে BREXIT। তো এটা তুমি যেটা কল্পনা করো, দেখো এখানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে BR আর একটা হচ্ছে এক্সিট। ঠিক আছে, তো BR দিয়ে বোঝায় হচ্ছে ব্রিটেন, ব্রিটেন। আর এক্সিট অর্থাৎ ব্রিটেনের বাহির হয়ে যাওয়া, এক্সিট মানে কি বাহিরে চলে যাওয়া। অর্থাৎ ইইউ আর ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বা ব্রিটেন যে বের হয়ে যায়, সেটাকে বলা হয় ব্রেক্সিট। দীর্ঘদিন ধরে যুক্তরাজ্য চেয়েছিল তারা হচ্ছে ইয়াতে থাকবে না, ইউরোপীয় ইউনিয়নে থাকবে না, তারা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। তো এর জন্য ইউকের মধ্যেই বিভিন্ন মত পার্থক্য দেখা দেয়। অনেকে বলে যে না ঠিক আছে, আমরা তো ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ভালো আছি। অনেক নাগরিক মনে করে যে না আমরা ভালো নাই। তো এর জন্য 2016 সালে, 2016 সালে এখানে আমি লিখি 2016 সালের 23 জুন, লেখাটা একটু ক্লিয়ার করে লেখা উচিত, 23 জুন 2016 এই তারিখে একটা নির্বাচনের ব্যবস্থা করা হয়, যে ইউকের জনগণ ইউরোপীয় ইউনিয়নের সাথে থাকতে চায় নাকি চায় না। এটা খুবই টাইট একটা ইলেকশন হয়, এবং এই ইলেকশন এত বেশি ভোট পোল হয় যা ইউকের ন্যাশনাল ইলেকশনে কখনো হয়নি। এত বেশি মানুষজন ভোট দেয়। এবং যারা লন্ডনে থাকে, ঠিক আছে, মানে ইউকের ইংল্যান্ডের রাজধানী লন্ডন, লন্ডনের মানুষজন চায় যে না আমরা ঠিক আছি, আমরা ইউরোপীয় ইউনিয়নের মধ্যে থাকবো। স্কটল্যান্ড ইউকের মধ্যে, তারাও চায় যে ঠিক আছে আমরা ইউরোপীয় ইউনিয়নের মধ্যে থাকবো। কিন্তু নর্থ ইউকেতে যারা আছে, নর্দার্ন আয়ারল্যান্ড বা ওই অংশের ইংল্যান্ডে যে জায়গাগুলো, ওয়েলস, এরা গণহারে ভোট দেয় যে না আমরা ইউরোপীয় ইউনিয়নে থাকবো না। ভোটের রেজাল্টে দেখা যায় যে 52% ভোট পড়েছে যে নো, আমরা থাকবো না ইউতে। আর 48% ভোট পড়ে ইয়েস, আমরা থাকবো। তার মানে ভোটের ফলাফল কি, ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নে থাকবে না। তারপর থেকে যেটা হয়, 23 জুন 2016 থেকে ব্রেক্সিট চুক্তি হয়, যে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নে থাকবে না। তাহলে এইটা কোন ধরনের চুক্তি? এটা রাজনৈতিক চুক্তি। ঠিক আছে, রাজনৈতিক বা বাণিজ্যিক বলা যায়, দুইটা একসাথে, কারণ ইউরোপীয় ইউনিয়ন তো একটা একাধারে রাজনৈতিক সংগঠন, একাধারে অর্থনৈতিক সংগঠন। ঠিক আছে, ইউরোপীয় দেশগুলো নিয়ে অর্থনৈতিক রাজনৈতিক সংগঠন। তার মানে ব্রেক্সিট যে জলবায়ু বিষয়ক চুক্তি না, আমরা সহজে বুঝতে পারলাম। শেষ থাকতেছে কিয়োটো প্রটোকল। কিয়োটো প্রটোকল 1997 সালে এই চুক্তিটা করা হয়, চুক্তি হয়েছে 1997 সালে, এবং তা কার্যকর করা হয় 2005 সালে, কার্যকর করা হয়। এটা কিয়োটো হচ্ছে KYOTO, কিয়োটো হচ্ছে জাপানের একটা শহরের নাম, জাপানের একটা শহরের নাম। এই কিয়োটো প্রোটোকল দিয়ে সারা বিশ্বে যেসব দেশগুলো কার্বন নিঃসরণ করে পরিবেশ দূষণ করে, তাদের উপর একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়, যে আপনারা কি করতে পারবেন না, এই পরিমাণে কার্বন নিঃসরণ করতে পারবেন না, যেই পরিমাণে কার্বন নিঃসরণ করলে পরিবেশের এতটুকু ক্ষতি হয়। এই নিষেধাজ্ঞা এই কিয়োটো প্রোটোকলের মাধ্যমে দেওয়া হয় 1997 সালে, এবং তা কার্যকর করা হয় 2005 সালে। তো এর পরেও তো মানে উন্নত বিশ্বের দেশগুলো তো থেমে থাকবে না, তারা তো মানে এই যে এত পরিমাণে মিল ইন্ডাস্ট্রি, এগুলোর ফলে তো কি হবে, পরিবেশ দূষণ হবেই। তো যারা যতটুকু পরিবেশ দূষণ করবে, তারা ঠিক ততটুকু ক্ষতিপূরণ দিবে, তারা ঠিক ততটুকু ক্ষতিপূরণও দিবে। ঠিক আছে, এই চুক্তির অন্যতম কথা ছিল এইটা। এইটাকে, এই প্রিন্সিপালকে বলা হয় পোলুটার্স পে প্রিন্সিপাল, PPP। কথাটা কি, পোলুটার্স, পোলুটার্স পে প্রিন্সিপাল। পোলুটার্স মানে কি, দূষক, মানে যারা দূষণ করতেছে। পে, পে মানে কি, কোনো কিছু টাকা দেওয়া আর কি, এক কথায়, ঠিক আছে, মানে অর্থ প্রদান করা। প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে মূলনীতি, অর্থাৎ যে পলিউশন ঘটাবে, যে পলিউটার, সেই তার ক্ষতিপূরণ দিবে। ঠিক আছে, যেমন ধরো যে তুমি কি করতেছো, তুমি বাংলাদেশে বিশাল ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বাংলাদেশে অনেক ইন্ডাস্ট্রি আছে, বাংলাদেশে এই এত ইন্ডাস্ট্রির যে কালো ধোঁয়া এটা সেটা, এটা করে কি করলো, এই দক্ষিণ এশিয়া এই অঞ্চলের মানে সামগ্রিক জলবায়ুতে একটা ভালো রকমের ক্ষতি করলো। তার মানে এর ক্ষতিপূরণ বাংলাদেশকে দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে পোল্টার্স পে প্রিন্সিপাল, যেটা কিয়োটো প্রোটোকলের অন্যতম প্রিন্সিপাল ছিল। তাহলে কিয়োটো প্রোটোকল কি দেখতেছো, এই যে যারা কার্বন নিঃসরণ যত করবে তত ক্ষতিপূরণ দিবে, এবং লিমিট দিয়ে দেয় যে আপনারা এর বেশি করতে পারবেন না। তার মানে কি হচ্ছে, কিয়োটো প্রোটোকল হচ্ছে পরিবেশ বিষয়ক একটা চুক্তির নাম। তো কি বিষয়টা বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। আচ্ছা, ঠিক আছে, কিয়োটো প্রোটোকল অনেকেই উত্তর করেছে।
অসংখ্য ধন্যবাদ। হোসাইন মুস্তাকিম, নুসরাত জাহান। হ্যাঁ, তোমাদের উত্তর একদমই ঠিক আছে, কি একটা প্রোটোকল। ওকে, ফাইন। পরের কোশ্চেন আমরা যাই। আচ্ছা, এই যে পরিবেশ বিষয়ক যা কিছু আছে, পরিবেশ বিষয়ক যা কিছু আছে, এখান থেকে দুইটা বিষয় অ্যাড হয়, একটা হচ্ছে পরিবেশ ও জলবায়ু, আর একটা হচ্ছে বিভিন্ন চুক্তি। তো বিভিন্ন চুক্তি এবং পরিবেশ যেটা আছে এইগুলা আলাদা ক্লাস হবেই। এবং যখন আমরা পরিবেশ পড়বো, পরিবেশ পড়ার সময় এই ধরনের চুক্তিগুলো আমরা পরিবেশ বিষয়ক চুক্তি পড়ে ফেলবো। আর যখন শুধু চুক্তির ক্লাস করব তখন হচ্ছে বিভিন্ন রাজনৈতিক চুক্তি। হ্যাঁ, যেমন ধরো যে আমরা যদি বলি যে বাংলাদেশ ভারত গঙ্গা পানি বন্টন চুক্তি, এর মেয়াদ কত সালে শেষ হবে? 2026 সালে শেষ হবে, নেক্সট ইয়ার, আগামী বছর শেষ হবে। 30 বছর মেয়াদী চুক্তি ছিল, 1996 থেকে 2026। তো এইটা তো আর পরিবেশ বিষয়কে পড়বো না আমরা, এটা হচ্ছে রাজনৈতিক চুক্তির মধ্যে পড়বো। ঠিক আছে, তো এর জন্য আমাদের ক্লাস হবে হচ্ছে পরিবেশ জলবায়ু আলাদা, চুক্তি আলাদা। পরিবেশ জলবায়ু ক্লাসে আমরা পরিবেশ রিলেটেড যা চুক্তি আছে সব পড়ে ফেলবো, আর শুধু চুক্তি ক্লাসে রাজনৈতিক অর্থনৈতিক যা চুক্তি আছে সব পড়বো। ফাইন, ওকে। পরের কোশ্চেনে আসি আমরা, আরো একটু দ্রুত যাওয়া উচিত মনে হয়, ক্লাস প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আমরা কোশ্চেন খুব বেশি সলভ করি নাই, মনে হয় 10টার মতো কোশ্চেন সলভ করছি। আচ্ছা, ব্রিটিশ আমলে বাংলা নবজাগরণের প্রধান কারিগর কোনটি? প্রধান প্রধান কারিগর কোনটি না, প্রধান হবে, শুধু প্রধান হবে, কারিগর কোনটি না হবে কে? একটু টাইপিং মিস্টেক আছে, তোমরা একটু প্লিজ দেখে নিও। ব্রিটিশ আমলে বাংলা নবজাগরণের, নবজাগরণ, এই যে আমরা দেখছি না রেনেসা, রেনেসার কথা শুনছি না আমরা, রেনেসা কোথায় হয়েছিল? ইউরোপে, তাই না? রেনেসা হয়েছিল কোথায়? ইউরোপে, ইতালিতে, ইতালির ফ্লোরেন্স শহরে রেনেসা শুরু হয়েছিল। ইতালির ফ্লোরেন্স শহরে, ইতালির ফ্লোরেন্সে। আচ্ছা, কিন্তু এই রেনেসা বলতে আমরা কি বুঝছি? যে পুরাতন চিন্তাধারা বাদ দিয়ে নতুন ধরনের চিন্তাতে বিশ্বাসী হওয়া। তো ভারতবর্ষ প্রাচীনকাল থেকেই খুবই ট্র্যাডিশনাল একটা কান্ট্রি, মানে এটার ঐতিহ্যের উপরে এটা নির্ভর করে, কখনো চেঞ্জ হতে চায় না। তারা হাজার বছর ধরে যা বিশ্বাস করছে তাই বিশ্বাস করে, সেটা ঠিক হোক ভুল হোক ডাজন্ট ম্যাটার, ওইটাই বিশ্বাস করে। তো ব্রিটিশ আমলে এই ধরনের কিছু পরিবর্তন আসা শুরু করে, যেমন দেখো যে ভারতে দীর্ঘদিন ধরে চর্চিত হতো কি, যে স্বামী মারা যাওয়ার সাথে সাথে স্ত্রীকে স্বামীর চিতায় গিয়ে সহমরণে যেতে হবে, মানে একই চিতায় তাকে যেতে হবে, নিয়ম ছিল। আহ বিধবা কেউ আর কখনো বিবাহ করতে পারবে না। ধরো যে আগে প্রাচীন ভারতের নিয়ম কি ছিল, যে একটা 8 বছরের মেয়ে তাকে বিয়ে দিচ্ছে কত বছরের ছেলের সাথে? 82 বছরের ছেলের সাথে। একদম অবাক করা, কেন? ইয়েস, কেন দেওয়া হচ্ছে? কারণ এই 82 বছরের বৃদ্ধ হয়তোবা কোন কুলপতি, কুলপতি বোঝো? কুলপতি মানে ব্রাহ্মণ ক্যাটাগরির, ঠিক আছে, ব্রাহ্মণ ক্যাটাগরির। আর এরা ধরো যে একটু নিচু বংশের। তো হিন্দু ধর্মের ওই সময়কার বিশ্বাস ছিল যে ব্রাহ্মণের সাথে তোমার যদি আত্মীয়তা থাকে তাহলে তোমার স্থান হবে স্বর্গে, মানে এই ধরনের চিন্তা ভাবনা ছিল। আচ্ছা, তার মানে যে করেই হোক, এই যে মেয়ে বিয়ে দিয়ে হইলে হোক তার সাথে সম্পর্ক করতে হবে, করা হলো। দেখা যাবে 2 বছর পরে এনার বয়স 84, অ্যান্ড হি পাসেস অ্যাওয়ে, সে মারা গেল। এনার বয়স হচ্ছে মাত্র 10 বছর। নিয়ম কি? সে আর বিবাহই করতে পারবে না। এটা কোনো কথা হলো? তার বয়স মাত্র 10, সে আর জীবনে বিয়ে করতে পারবে না, এটা কোনো কথা? এটা কোনো কথা হতে পারে না। এবং আরো বিভিন্ন কুসংস্কার ছিল যে বিধবা হলে তাকে এটা মেনটেন করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। এই একটা গেল। আবার সে যে বিয়ে করতে পারে তো পরের কথা, তাকে তো তার সাথে চিতায় যাইতে হবে, সহমরণে যেতে হবে। এগুলা ছিল ব্রিটিশ ভারতের বা তার আগের ভারতের ট্র্যাডিশন। ঠিক আছে, এগুলো কিন্তু কোনো ধর্মীয় বিধান না, এগুলা দীর্ঘদিন ধরে চর্চা হতে হতে নিয়ম হয়ে গেছে সমাজের এমন। তো এই চিন্তাধারা, আরো অনেক চিন্তাধারা ছিল যেগুলো আধুনিক সমাজের সাথে যায় না। এই চিন্তাধারা থেকে বের হওয়ার জন্য যারা প্রধান অবদান রেখেছিলেন তারাই হচ্ছে ব্রিটিশ আমলে বাংলা নবজাগরণের প্রধান কারিগর। অপশনে দেখো দেওয়া, লর্ড ডালহৌসি, রামমোহন রায়, উইলিয়াম কেরি নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। লর্ড ডালহৌসির নাম আমরা সারা জীবন মনে রাখবো। কেন মনে রাখবো? কারণ তিনি ভারতবর্ষের রেল চালু করেন, ভারতবর্ষে তিনি রেল চালু করেন। এর জন্য আমাদের কি করতে হবে? তার নাম সারা জীবনই মনে রাখতে হবে, বিভিন্ন চাকরি পরীক্ষা, ভর্তি পরীক্ষা, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা সব জায়গাতে কোশ্চেন হবে লর্ড ডালহৌসির নাম। ওকে, রামমোহন রায়, উইলিয়াম কেরি নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কে নবজাগরণের প্রধান কারিগর ছিলেন? ডালহৌসি না। আচ্ছা, উইলিয়াম কেরি একজন ব্রিটিশ, বাট তিনি বাংলা সাহিত্যের একজন পণ্ডিত ছিলেন। উইলিয়াম কেরি বাংলা সাহিত্যের একজন পণ্ডিত ছিলেন এবং বাংলা গদ্যকে, বাংলা গদ্যকে তিনি পাঠ্যপুস্তকে রূপান্তর করেন। বাংলা গদ্যকে তিনি কি করেন? পাঠ্যপুস্তকে
অন্তর্ভুক্ত করেন। ঠিক আছে, মানে বাংলা গদ্য এর আগে কখনো হচ্ছে স্কুল কলেজে পড়া হতো না, তিনি সেটা করেন। বিভিন্ন জায়গায় স্কুল কলেজ তিনি প্রতিষ্ঠা করেন। এবং সমাজ সংস্কারেও তার বেশ অবদান ছিল, এবং বাংলা ব্যাকরণ রচনাতে তার অবদান আছে। উইলিয়াম ক্যারি, যদি তিনি ব্রিটিশ, তারপরেও তিনি বাংলা ব্যাকরণের, বাংলা গদ্যের পণ্ডিত ছিলেন। ঠিক আছে, তো উইলিয়াম ক্যারি একজন শিক্ষাবিদ হিসেবে আমাদের কাছে পরিচিত থাকবে। সমাজ সংস্কারক তিনি ছিলেন, কিন্তু তাকে নবজাগরণের প্রধান কারিগর বলা যায় না। তাহলে এইটাও চলে গেল। রামমোহন রায় নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই দুইজনই সমাজ সংস্কারক, এবং ভারতের একদমই প্রধান সমাজ সংস্কারকের মধ্যে এদের নাম থাকবে। আচ্ছা, এনাদের নাম থাকবে। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করেছেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার নিজের সন্তানকে একজন বিধবার সাথে বিবাহ দিয়ে বিধবা বিবাহকে চালু করেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যে কারণে সমাজ সংস্কারক হিসেবে তাকে ধরা হয়। কিন্তু এই যে রামমোহন রায়, এই রামমোহন রায়কে কি বলা হয়? রাজা রামমোহন রায় বলা হয় না? তিনি কি কোনো রাজা ছিলেন? না, তিনি কোন রাজা ছিলেন না। তাকে রাজা উপাধি দেওয়া হয় ওই সময় দিল্লির যে সম্রাট ছিলেন তিনি রামমোহন রায়কে রাজা উপাধি দেন। তার চিন্তা ভাবনা এত উন্নত ছিল যে কারণে তাকে রাজা উপাধি দেওয়া হয়। তিনি হচ্ছেন ব্রিটিশ ভারতের নবজাগরণের প্রধান নেতা। তিনি প্রথম এটা মানুষজনকে বিশ্বাস করান যে সহমরণ এটা কোনো ধর্মীয় বিধান না, এটা আমরা চর্চা করতে করতে একটা নিয়ম হয়ে দাঁড়াইছে, এটা করা উচিত না। তিনি প্রথম, সহমরণ হচ্ছে না তার মানে কি বিধবা বেঁচে থাকতেছেন, তিনি প্রথম বিধবাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালান, এবং পরবর্তীতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেটা বাস্তবায়ন করেন। তার মানে এই রামমোহন রায় থেকেই ভারতের যত সমাজ সংস্কার তার প্রধান কাজগুলো শুরু হয়েছে। যে কারণে রাজা রামমোহন রায়কে বলা হয় ভারতের ভারতের প্রথম আধুনিক পুরুষ। ভারতের প্রথম আধুনিক পুরুষ বলা হয় রাজা রামমোহন রায়কে। কি বিষয়টা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ব্রিটিশ আমলে বাংলা নবজাগরণের প্রধান কারিগরকে রাজা রামমোহন রায়। ক্লিয়ার? ওকে। তো এখানে অনেকে উত্তর বলছিল ডি, অনেকে বলছে হচ্ছে বি। আশা করি বুঝতে পেরেছো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না, সঠিক উত্তর হচ্ছে রাজা রামমোহন রায়। ফাইন। ওকে, পরের কোশ্চেন। আচ্ছা, এটা তাহলে কোন টপিক? এটা হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস। আমরা যে ডাইজেস্টে এবং আমাদের ক্লাস যেভাবে সাজিয়েছি, প্রাচীন বাংলার ইতিহাস একদম শুরু হবে কি আদি পর্ব থেকে, মানে একদম শুরু থেকে ব্রিটিশ আমল পর্যন্ত হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস, এবং তারপরে পাকিস্তান আমল, এগুলো থেকে আলাদা পড়া হবে, পাকিস্তান আমল, মুক্তিযুদ্ধ, এগুলো আলাদা পড়া হবে। আচ্ছা, তাহলে এটা প্রাচীন বাংলার ইতিহাস টপিকে আমরা পড়ে ফেলবো। পরের কোশ্চেন, ইয়াং ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার 2025 পুরস্কারে ভূষিত হয়েছেন কে? সাম্প্রতিক কোশ্চেন, রিসেন্ট কোশ্চেন আসবে। যে কোনো বিশ্ববিদ্যালয় এখন দেখবা সাম্প্রতিক তথ্য থেকে কোশ্চেন করে ফেলে, তার মানে আমাদের সাম্প্রতিক দেখতে হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য। ইয়াং ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার 2025 পুরস্কারে ভূষিত হয়েছেন কে? যে অপশন গুলো দেওয়া আছে দেখো, সাদাত রহমান সাকিব, মালালা ইউসুফজাই, শিরিন এবাদি, নাকি সোনিয়া মুন্নি? কোনটা সঠিক উত্তর? নামগুলো দেশি আছে, বিদেশি আছে, হ্যাঁ, তোমরা চুজ করতে পারো ইচ্ছা রকম করে। আচ্ছা, দেখো, প্রথমে আসি সাদাত রহমান সাকিব। সাদাত রহমান সাকিবের বাসা হচ্ছে নড়াইলে, আমাদের বাংলাদেশের নড়াইলে। আচ্ছা, তো এই সাদাত রহমান সাকিব কি করছে? সে যেটা করছে, সে হচ্ছে, আমরা অনেক ক্ষেত্রে অনলাইনে হ্যারাসমেন্ট হই না, হ্যারাসমেন্টের শিকার হই না, ভার্চুয়াল ওয়ার্ল্ডে হ্যারাসমেন্টের শিকার হই, বা হচ্ছে কোনো ক্ষতির সম্মুখীন হই, আহ প্রতারণার শিকার হই, এগুলোর সম্মুখীন হয়। তো এইগুলা থেকে কিভাবে বাঁচা যায়, এর জন্য সে কি করছে, সাইবার নিরাপত্তার জন্য যে প্রোটোকলগুলো দরকার এই প্রোটোকলগুলো ডেভেলপ করছে। ঠিক আছে, তো এর জন্য সে হচ্ছে বঙ্গবন্ধু ইয়াং লিডার্স অ্যাওয়ার্ড সেটাও পাইছে বাংলাদেশ থেকে, এবং পরবর্তীতে পরবর্তীতে শিশু শান্তি পদক, শিশু শান্তি পদক, এই পদকটা সে লাভ করছে। এটা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড, এটা একটা ইউএসএ থেকে দেওয়া হয়, এবং এটাকে বলা হয় জুনিয়র নোবেল অ্যাওয়ার্ড। জুনিয়র নোবেল অ্যাওয়ার্ড বলা হয়, মানে ছোট বাচ্চাদের জন্য এটাই নোবেল পুরস্কারের সমান, মানে ছোট বাচ্চাদের জন্য এটা সারা বিশ্বের সব থেকে বড় পদক। সাদত রহমান সাকিব যখন এটা পাইছিল তার বয়স হচ্ছে 20-21-এর মধ্যে ছিল। আচ্ছা, মালালা ইউসুফজাই। মালালা ইউসুফজাই হচ্ছেন পাকিস্তানের একজন আহ, সমাজ অধিকার কর্মী এবং নারী শিক্ষার পথিকৃৎ। তিনি শান্তিতে নোবেল পান, তিনি শান্তিতে
নোবেল পান পাকিস্তানের নারী শিক্ষা প্রচারের জন্য, তিনি যা চেষ্টা করেছেন তার জন্য। এবং ইনি হচ্ছেন সারা বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী, সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী 2014-তে। 2014 সালে মাত্র 17 বছর বয়সে, মাত্র 17 বছর বয়সে তিনি নোবেল পুরস্কার পান, মাত্র 17 বছর বয়সে। ওকে, শিরিন এবাদি কে ছিলেন? শিরিন এবাদি হচ্ছেন ইরানের একজন আইনজীবী, ইরানের আইনজীবী, ইরানের আইনজীবী। কালার কি চেঞ্জ করে লেখা উচিত, নাকি এক কালার লিখলেই বুঝতে পারবা? আমি একটু, যেহেতু লিখে ফেলেছি, আমি একটু আলাদা করে মার্ক করে দিই। এখান থেকে এতটুকু হচ্ছে সাদত রহমান সাকিবের জন্য, এখান থেকে এতটুকু হচ্ছে মালালা ইউসুফজাইয়ের জন্য, আর এটা হচ্ছে নিচেরটুকু হচ্ছে শিরিন এবাদির জন্য। ওকে, তো এখানে যেটা হচ্ছে, তিনি ইরানের আইনজীবী, একই সাথে তিনি মানবাধিকার কর্মী, মানবাধিকার কর্মী। এবং তিনি ইরানের নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন করেছেন, এর জন্য 1997 সালে, 1997 না, 2003 সালে, 2003 সালে তিনি শান্তিতে নোবেল পান। 2003 সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান, শিরিন এবাদি। ওকে, তার মানে তিনিও ইয়াং ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার 2025 এই পুরস্কার পাননি। সোনিয়া মুন্নি, এই সোনিয়া মুন্নি হচ্ছেন যুক্তরাজ্যে বা ইউকেতে, ইউকেতে হাই কমিশন আছে না বাংলাদেশে, ইউকেতে কিন্তু হাই কমিশন বলা হয়, এটা হচ্ছে পররাষ্ট্র বলা হয় না, ঠিক আছে? আচ্ছা, তোমাদের একটা বিষয় শেখায়। উম একটা আমরা বলি না যে আমাদের দেশে ইন্ডিয়ান হাই কমিশনের সাথে আলোচনা হচ্ছে, কিন্তু কেন বলি না যে ইন্ডিয়ান পররাষ্ট্র, উম এই যে এই বিষয়টাকে কি বলা হয়, এটা হচ্ছে উম উম হ্যাঁ, পররাষ্ট্র সচিব বা এগুলোর সাথে কেন আলোচনা আমরা করি না, হাই কমিশনারের সাথে কেন আলোচনা করি? হাই কমিশনার এবং এই যে পররাষ্ট্র সচিব, হ্যাঁ, বা ফরেন সেক্রেটারি, এর মধ্যে পার্থক্যটা কি? হাই কমিশন এবং ফরেন সেক্রেটারির মধ্যে পার্থক্য কি? এই বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে, যদি হচ্ছে কমনওয়েলথ ভুক্ত কোনো দেশ হয়, কমনওয়েলথ অর্থাৎ ব্রিটিশ কলোনি ছিল এমন কোন যদি দেশ হয়, তাহলে সেইখানে কোনো এই পররাষ্ট্র সচিব বা এগুলো থাকে না, সেখানে থাকে হচ্ছে হাই কমিশনার, এইচসি, হাই কমিশনার। যেমন বাংলাদেশ কি, হ্যাঁ, অ্যাম্বাসেডর হচ্ছে পররাষ্ট্র সচিব বা পররাষ্ট্র মন্ত্রী, যেটাকে বলে অ্যাম্বাসেডর। আর হাই কমিশনার হচ্ছে কমনওয়েলথ ভুক্ত যে কোনো দেশ। ঠিক আছে, দেখবা যে কখনো বলা হয় না ভারতীয় অ্যাম্বাসেডর বা ইন্ডিয়ান অ্যাম্বাসেডর, এটা কখনো বলা হয় না। খেয়াল করছো এটা? বলা হয় কি, যে ভারতীয় হাই কমিশনারের সাথে আলোচনা। কারণ হচ্ছে ভারত ছিল ব্রিটিশ কলোনি, বাংলাদেশও ব্রিটিশ কলোনি ছিল। তো ব্রিটিশ কলোনির সাথে যারা ছিল তারা হচ্ছে সব কমনওয়েলথ ভুক্ত দেশ, এবং সেইখানে বলা হবে এইচসি বা হাই কমিশনার। আর এর বাইরে যে দেশগুলো আছে, এর বাহিরে যে দেশগুলো আছে, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় অ্যাম্বাসেডর, অ্যাম্বাসেডর। ওকে, অ্যাম্বাসেডর মানে কি? রাষ্ট্রদূত, এক কথায়, ঠিক আছে, রাষ্ট্রদূত। আচ্ছা, তার মানে ভারতীয় রাষ্ট্রদূত কখনো বলা হবে না, বলা হবে ভারতীয় হাই কমিশন। ব্রিটিশ রাষ্ট্রদূত বলা হবে না, বলা হবে ব্রিটিশ হাই কমিশন। ঠিক আছে, তার কারণ হচ্ছে তারা কমনওয়েলথ ভুক্ত দেশ ছিল আমাদের মতো। আচ্ছা, কিন্তু বাংলাদেশ একজন, ধরো আহ ইয়াতে পররাষ্ট্র দপ্তর খুললো হচ্ছে, আমি ধরলাম আফ্রিকার কোন একটা দেশে, আফ্রিকার আমি ধরলাম যে মালিতে, মালি একটা দেশের নাম আফ্রিকার। তো মালি কি ব্রিটিশ কলোনিতে ছিল? না, তারা ছিল ফ্রেঞ্চ কলোনিতে। তার মানে সেইখানে হবে ইয়া, মানে হচ্ছে অ্যাম্বাসেডর, মানে সেইখানে যে হচ্ছে পররাষ্ট্র দায়িত্ব থাকবেন তিনি হচ্ছেন অ্যাম্বাসেডর। আর আমি ধরলাম যে ব্রিটিশ কলোনি ছিল হচ্ছে মিয়ানমার, তো মিয়ানমারে হবে কি? হাই কমিশনার। ঠিক আছে, এটা আশা করি বুঝতে পারছো। যে সোনিয়া মুন্নি হচ্ছেন ইউকে হাই কমিশনের, ইউকে হাই কমিশনের একজন আন্তর্জাতিক কূটনীতিক। ঠিক আছে, একজন কূটনীতিক। আচ্ছা, এবং এনার কূটনীতিক দক্ষতার উপর, বা এনার যে হচ্ছে ডিপ্লোমেসি ট্যালেন্ট, এক কথায়, এর উপর ভিত্তি করে তাকে ইয়াং ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার 2025 এই পদক দেওয়া হয়েছে। মানে ইউকেতে তিনি হচ্ছেন সেরা ডিপ্লোম্যাট, বা তার যে ডিপ্লোমেসি, এটা ইয়াংদের মধ্যে, ঠিক আছে, ইয়ং ডিপ্লোম্যাট যারা, তার মধ্যে সব থেকে সেরা হিসেবে বিবেচিত হয়েছে।
তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে সোনিয়া মুন্নি। তিনি ইউকেতে নিয়োজিত। তাহলে এটা সাম্প্রতিকের একটা তথ্য, সাম্প্রতিকের কোশ্চেন। তোমরা আশা করি হচ্ছে বুঝতে পেরেছো সঠিক উত্তর কোনটা, সোনিয়া মুন্নি। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য যে সাম্প্রতিক তথ্য গুরুত্বপূর্ণ সেটা তোমাদের সাথে ধারণা চলে আসলো। আচ্ছা, এটার অনেকে সঠিক উত্তর দিয়ে ফেলেছো, সোনিয়া মুন্নি, বাহ। তোমরা তো বেশ ভালো লেখাপড়া করো, বা ফেসবুকে মনে হয় দেখে ফেলেছো এটা। আচ্ছা, বেশ আলোচিত তথ্য এটা। ওকে। বিশ্ব রাজনীতিতে বাইপোলার অর্থ কি? বিশ্ব রাজনীতিতে বাইপোলার অর্থ কি? দেখো, বাই হচ্ছে বিআই, বাই, POLAR, পোলার, বাইপোলার। বিশ্ব রাজনীতিতে বাইপোলার অর্থ কি? আচ্ছা, বাই বলতেই আমরা বুঝি হচ্ছে দুই, তাই না? বাই মানেই হচ্ছে দুই। আর পোলার, পোল শব্দের অর্থ কি? মেরু। আচ্ছা, তো পোলার মানে হচ্ছে আমরা মেরুই বলতে পারি, দুই মেরু। বিশ্ব রাজনীতিতে বাইপোলার বা দুই মেরু বলতে আমরা কি বুঝি? দেখো, যখন সারা বিশ্বে উম সমাজতান্ত্রিক বিপ্লব হয়নি, মানে 1917 সালের পূর্বে, 1917 সালের পূর্বে রাশিয়া ছিল দরিদ্র দেশ। রাশিয়া কি ছিল? রাশিয়া ছিল দরিদ্র দেশ। তখন সারা বিশ্বের নেতৃত্ব দিত হচ্ছে ইউরোপ, এবং ইউরোপের মধ্যে সব থেকে অগ্রগণ্য ছিল হচ্ছে যুক্তরাজ্য, তাদের কথাই শুনতো সবাই। তারপর প্রথম বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র যে একটা শক্তিশালী দেশ, অর্থনীতি, সামরিক শক্তি সব দিক থেকে, সেটা প্রকাশিত হয়ে গেল প্রথম বিশ্বযুদ্ধের পর। প্রথম বিশ্বযুদ্ধের পর ইউএসএ হয়ে গেল সারা বিশ্বের একটা অপার শক্তির দেশ। আচ্ছা, যখন 1917-তে রাশিয়াতে সমাজতান্ত্রিক বিপ্লব হলো এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠা পেয়ে গেল, তখন যে ঘটনাটা ঘটলো, পৃথিবীর অনেক দেশ সমাজতন্ত্রের দিকে ঝুঁকতে শুরু করলো। আর এই দিকে ইউএসএ দাঁড়িয়ে থাকলো ধনতন্ত্রের একদম পতাকা ধরে। সব দেশ চলে যাচ্ছে, কিছু কিছু দেশ চলে, নতুন স্বাধীনতা দেশ সমাজতন্ত্রে চলে যাচ্ছে, অনেক দেশ যাচ্ছে। ধীরে ধীরে রাশিয়ার অর্থনৈতিক অবস্থা কিছুটা ভালো হলো, এবং অনেক দেশ যখন সমাজতন্ত্রে গেল, তারাও বেশ শক্তিশালী একটা উইং হয়ে গেল। এইদিকে ধনতন্ত্র, এইদিকে সমাজতন্ত্র। তখন সারা বিশ্বে শুরু হলো কোল্ড ওয়ার বা স্নায়ু যুদ্ধ। এই সময় কি শুরু হলো? কোল্ড ওয়ার, স্নায়ু যুদ্ধ, যেটা চলেছিল কত সাল পর্যন্ত? 1991 সাল পর্যন্ত। যতদিন না পর্যন্ত সমাজতন্ত্রের পতন ঘটে। একদিকে সমাজতন্ত্র, একদিকে ধনতন্ত্র, এর মধ্যে যে স্নায়ু যুদ্ধ চলেছে, সারা বিশ্ব দুইটা পার্টে ভাগ হয়ে গিয়েছে। কোনো কোনো দেশ সমাজতন্ত্রের দিকে, কোনো কোনো দেশ ধনতন্ত্রের দিকে। এই যে দুই দিকে ভাগ হয়ে যাওয়া, দুই মেরুতে ভাগ হয়ে যাওয়া, সেটাই হচ্ছে বিশ্ব রাজনীতিতে বাইপোলার নামে পরিচিত। এখানে অপশনগুলো দেখো, দুটি শক্তিধর দেশের আধিপত্য, অনেক দেশের গোষ্ঠী, একক বিশ্ব শক্তি, স্থলসীমার বিস্তার। আলোচনা থেকে তোমরা বুঝে ফেলেছো সঠিক উত্তর কোনটা, সেটা হচ্ছে দুটি শক্তিধর দেশের আধিপত্য। এই যে যেটা দেখলাম, একটা হচ্ছে রাশিয়া আর একটা হচ্ছে যুক্তরাষ্ট্র, তাদের যে আধিপত্য সেটাই হচ্ছে বাইপোলার। কিন্তু বর্তমান বিশ্বকে বাইপোলার আছে? বর্তমান বিশ্ব বাইপোলার নাই। কারণ 1991 সালের সমাজতন্ত্রের বিদায় হয়ে গিয়েছে। তারপর থেকে রাশিয়ার সারা বিশ্বে আর কর্তৃত্ব নাই। তারপর থেকে সারা বিশ্বের একক কর্তৃত্ব হচ্ছে যুক্তরাষ্ট্রের। এখন সারা বিশ্বের মোড়ল দেশ একটাই, যুক্তরাষ্ট্র, আর কোনো মোড়ল নাই। 1917 থেকে 1991 এই সময়টুকুতে মোড়ল ছিল দুইটা, যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। আর এই প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত সারা বিশ্বের মোড়ল ছিল হচ্ছে যুক্তরাজ্য। ঠিক আছে, মানে শিল্প বিপ্লবের পর থেকে আহ প্রথম বিশ্বযুদ্ধ এই পর্যন্ত সারা বিশ্বের মোড়ল ছিল হচ্ছে যুক্তরাজ্য। ফাইন। আচ্ছা, আর তার আগে মোড়ল কারা ছিল? শিল্প বিপ্লবের আগে তার আগে কেউ মোড়ল ছিল না যে যার মতো দখল করতো। ঠিক আছে, পর্তুগালরা জাহাজ শিল্পে খুব উন্নত ছিল, তারা অনেক দেশ দখল করেছে। যুক্তরাজ্য দখল করেছে, ফ্রান্স দখল করেছে, স্পেন দখল করেছে। হ্যাঁ, দখল করতে পারেনি শুধু জার্মানি আর ইতালি, এরা খুব বেশি দখল করতে পারেনি। বাট অন্য দেশ যে আছে এরা বেশ ভালো দখল টখল করেছে। আচ্ছা, তারপর ওইদিকে অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য, বিশাল সাম্রাজ্য, দখল টখল করে খুব বড় সাম্রাজ্য তৈরি করেছিল তারা। আচ্ছা, তাহলে এটা বুঝতে পেরেছো আশা করি। তাহলে এই যে বিভিন্ন রাজনৈতিক পরিভাষা, আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক ভূ রাজনীতি, এইসব টপিক থেকে কোশ্চেন হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, পরের কোশ্চেন, 2022 জনশুমারি অনুসারে জনসংখ্যা বৃদ্ধির হার কত? তাহলে জনতান্ত্রিক সূচক সাথে সাম্প্রতিক, খুব সুন্দর একটা কোশ্চেন। 2022 জনশুমারি অনুসারে জনসংখ্যা বৃদ্ধির হার কত? আচ্ছা, আমরা সাধারণত আদমশুমারির নাম শুনেছি, আদমশুমারি, আদমশুমারি, তাই না? কিন্তু এইখানে কোশ্চেন করেছে কি জনশুমারি।
2022-এ যেটা হয়েছে সেটা জনশুমারি নামে পরিচিত, বাকি আগে যা ঘটেছে সব আদমশুমারি। সাধারণত 10 বছর পর পর হয় আদমশুমারি বা জনশুমারি। 2011-তে হয়েছে, 2001-এ হয়েছে, 1991, 1981, 1974। 74-এ হচ্ছে বাংলাদেশের ইতিহাসে প্রথম আদমশুমারি হয়। কত সালে? 1974 সালে প্রথম। দ্বিতীয় 81, তৃতীয় 91, চতুর্থ 1, পঞ্চম 11, আর ষষ্ঠ জনশুমারি বা আদমশুমারি হয়েছে 2022 সালে, এটা হচ্ছে ষষ্ঠ। আচ্ছা, এখানে জনসংখ্যার বৃদ্ধির হার কত ছিল? অপশন দেখো, 1.74, 1.37, 1.22, নাকি 0.79। আচ্ছা, এখানে খ নম্বর অপশনে যেটা দেওয়া আছে এটা একটু ব্যাকডেটেড তথ্য। 2011 সালে যে আদমশুমারি হয়েছিল সেখানে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 1.37, তাহলে 2022-এর সাথে এটা যায় না। বাকি যে তিনটা তথ্য আছে সেটা 2022-এর তথ্য। তিনটা কি কি? 1.74 হচ্ছে বাংলাদেশের ঢাকা জেলার জনসংখ্যা বৃদ্ধির হার, ঢাকা জেলার, এবং এটা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ। 2022 সালের রিপোর্ট অনুযায়ী ঢাকা জেলাতে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বোচ্চ, সেটা হচ্ছে 1.74। আর সর্বনিম্ন হচ্ছে 1.79, সেটা হচ্ছে বরিশালে, সেটা হচ্ছে বরিশালে। ঠিক আছে, এটা হচ্ছে সর্বনিম্ন। আর ওভারঅল এটা হচ্ছে সর্বনিম্ন। আর ওভারঅল সারা দেশে জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 1.22%। সঠিক উত্তর কোনটা তাহলে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি। তাহলে দেখো, আমরা জনতাত্ত্বিক সূচক যেটাকে আমরা বলি, এটা ক্লাসের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এবং জিওগ্রাফি সেকেন্ড পেপারটাও আসলে এইগুলা নিয়ে, তোমরা জানো জনসংখ্যা, মানব বসতি, এগুলা নিয়েই হচ্ছে জিওগ্রাফি সেকেন্ড পেপার। তো জিওগ্রাফি মৌলিক পাঠে তোমরা পড়বোই, সাথে জনসংখ্যা, জনতাত্ত্বিক সূচক, বহির্গমন, বহিরাগমন, যা কিছু আছে সবকিছু আমাদের আলাদা লেকচারেই থাকবে। ঠিক আছে? এবং জনসংখ্যা নিয়েই ডাইজেস্টে টপিক আছে, তোমরা ডাইজেস্ট হাতে পেলে সেগুলো পড়া শুরু করে দিতে পারবে। তাহলে সঠিক উত্তর অপশন সি এখানে। এবং জনসংখ্যা থেকে যে কোশ্চেন হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, সেটা তোমরা দেখতে পারলে। পরের কোশ্চেন, ক্লাসটা একটু লং হয়ে যাচ্ছে মনে হয়, শেষ করে দিব, কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব। আচ্ছা, তারপরে তোমাদের যে ধৈর্য, আলহামদুলিল্লাহ অনেকে ক্লাসে আছো, ধৈর্য বেশ ভালো। ওকে, ম্যান ইজ বোর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইনসেইনস, উক্তিটি কার? ম্যান ইজ বোর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইনসেইনস, উক্তিটি কার? অপশন দেখো, কার্ল মার্কস, লেনিন, লর্ড ব্রাইস, জে জ্যাক রুশো। আচ্ছা, কার্ল মার্কসের নাম তোমরা শুনেছো, সমাজতন্ত্রের একদমই মানে পিতা বলা যায়। ঠিক আছে, কার্ল মার্কস, লেনিন, এনারা হচ্ছেন সমাজতন্ত্রের পিতা। কার্ল মার্কসের আহ, যে সারা জীবনের অধ্যাপনা সবকিছু হচ্ছে ইংল্যান্ডে। ঠিক আছে, কার্ল মার্কসের সবকিছু হচ্ছে ইংল্যান্ডে, এবং ইনি খুবই একজন দরিদ্র মানুষ ছিলেন। ঠিক আছে, ইনি একদমই একজন দরিদ্র মানুষ ছিলেন। কার্ল মার্কস হচ্ছে সারাদিন লাইব্রেরিতে পড়তেন, সারাদিন। এবং তার খুবই অভাব ছিল, মানে তার বাসাতে তার ওয়াইফ, তার ছেলে মেয়ে খুবই কষ্ট করতো। এবং এক সময় তার একটা ছেলে মারা যায়, মানে ক্ষুধার জন্য, মানে না খেয়ে মারা যায় একটা ছেলে। তো যখন মারা যায়, তো তার কাছে এই টাকাটা ছিল না যে একটা কফিন কিনে তার ছেলেকে সমাহিত করবে, এই টাকাটা তার কাছে ছিল না। এবং তার একজন বন্ধু তাকে টাকাটা ধার দেন, তারপরে সে হচ্ছে তার ছেলেকে সমাহিত করতে পারে। তো তিনি হচ্ছেন খুবই দরিদ্র ছিলেন। এবং এটা হয় না যে আমরা যখন মানে খুব বেশি দরিদ্র হয়ে যাই, তখন ধনী মানুষকে শত্রু ভাবা শুরু করি। মানে এটা কিন্তু একটা হিউম্যান সাইকোলজি, যে আমাদের কাছে টাকা না থাকলে যার পকেটে টাকা আছে তাকে আমরা শত্রু ভাবা শুরু করি। ধরো তুমি হেঁটে যাচ্ছ রাস্তা দিয়ে, প্রচন্ড গরম এই যে এখন, একজন এসি গাড়িতে যাচ্ছে, তোমার দেখে ভালো লাগবে না, একটু ইয়া হবে যে দূর, এরা হচ্ছে মনে হয় হারাম টাকা ইনকাম করে গাড়ি কিনছে। মানে সে হালাল টাকা ইনকাম করুক, হারাম ইনকাম করুক, তুমি একটা মানে বিতৃষ্ণা ফিল করো। এটাই ওই সময়ে সারা বিশ্বকে দুইটা ভাগে ভাগ করেছিল। যারা হচ্ছে সর্বহারা বা সমাজের নিচু শ্রেণী, খুবই পরিশ্রম করে সারাদিন, মানে শ্রমিকের কাজ করে, প্রচুর পরিশ্রম করে, বাট মজুরি পায় সামান্য। আর যারা পুঁজিপতি, তারা কি পরিশ্রম করে না, ঘুরে বেড়ায়, বিজনেস আছে, তারা কোটি কোটি টাকার মালিক। এভাবে সমাজটা ছিল দুইটা ভাগে। তো তখন থেকে এই যে যারা হচ্ছে সর্বহারা শ্রেণী, তারা আন্দোলনে ফেটে পড়ে, এবং সেখান থেকে সমাজতান্ত্রিক বিপ্লব শুরু হয়। এবং তার নেতৃত্বে ছিলেন, তার নেতৃত্বে না, মানে যার লেখাগুলো ওই সমাজতান্ত্রিক বিপ্লবের অনুপ্রেরণা জুগিয়েছে, তার মধ্যে হচ্ছেন কার্ল মার্কস একজন। কার্ল মার্কস বেঁচে ছিলেন না সমাজতান্ত্রিক বিপ্লবের সময় পর্যন্ত। সমাজতান্ত্রিক বিপ্লব কত সালে? 1917 সালে রাশিয়াতে। 1917-র অনেক আগেই কার্ল মার্কস মারা গিয়েছেন। এবং কার্ল মার্কসের যে দ্য ক্লাস স্ট্রাগল নামে একটা বই আছে না, দ্য ক্লাস স্ট্রাগল,
আরেকটা বই আছে কি, দা, দা না, এটা এটা দা লিখতে হবে না, এখানে লিখতে হবে হচ্ছে ড্যাশ ক্যাপিটাল। এইগুলা কি তার বইয়ের নাম না? দ্য ক্লাস স্ট্রাগল, শ্রেণী সংগ্রাম। আচ্ছা, তো এই এই ড্যাশ ক্যাপিটাল হচ্ছে বইয়ের নাম, আর দ্য ক্লাস স্ট্রাগল হচ্ছে থিওরির নাম। বলতো ড্যাশ ক্যাপিটাল বইয়েরই একটা থিওরি হচ্ছে ক্লাস স্ট্রাগল বা শ্রেণী সংগ্রাম। আচ্ছা, তো এই বইতে তিনি যেই কথা বলেন, একটা বিখ্যাত উক্তি তিনি এইখানেই করেছেন, এই যে দ্য ক্লাস স্ট্রাগল থিওরিতে, দ্য ড্যাশ ক্যাপিটাল বইতে। আচ্ছা, তার উক্তিটা হচ্ছে মানব সভ্যতার ইতিহাস মূলত শ্রেণী সংগ্রামের ইতিহাস। কথাটা মনে রাখো, মানব সভ্যতার ইতিহাস মূলত শ্রেণী সংগ্রামের ইতিহাস। এটাই হচ্ছে কার্ল মার্কসের সারা জীবনের সব থেকে উল্লেখযোগ্য উক্তি, সব থেকে উল্লেখযোগ্য উক্তি। এবং ভর্তি পরীক্ষায় যে উক্তিগুলো আসে, কোনো একজন মনীষীর সব থেকে উল্লেখযোগ্য উক্তিটা থেকেই আসে। কারণ একজন মনীষী তার এত এত বই পত্র, সেখানে কত উক্তি আছে তার কোনো ঠিক নাই। বাট তুমি তো সব জানবা না, এর জন্য তার সব থেকে আলোচিত, সব থেকে পরিচিত উক্তিটা থেকে আসে। তার মানে কার্ল মার্কসের থেকে যদি আসে, তখন কোন উক্তিটা আসবে? মানব সভ্যতার ইতিহাস মূলত শ্রেণী সংগ্রামের ইতিহাস। ফাইন। আচ্ছা, তার মানে এটা এখানে নাই। আচ্ছা, ওটার ইংলিশ হচ্ছে দ্য হিস্ট্রি অফ হিউম্যান সিভিলাইজেশন ইজ দ্য হিস্ট্রি অফ ক্লাস স্ট্রাগল। এটা হচ্ছে তার ঐতিহাসিক উক্তি, যেটা দ্য ক্লাস স্ট্রাগল থিওরিতে বলেছেন ড্যাশ ক্যাপিটাল বই। ওকে, এবার আসে লেলিন। লেলিন বা লেলিনবাদ যেটা, বা লেলিনিজম, এটা হচ্ছে সমাজতান্ত্রিক বিপ্লবের একদম প্রথম সারির থিওরি ছিল, লেনিনিজম। ঠিক আছে? তো আহ এই লেনিনের উক্তি ছিল হচ্ছে মানে সমাজের সাম্য, ঠিক আছে, মানে সমাজের সবাই সমান ফুডিং এ থাকবে সেটা, অর্থাৎ এই যে ম্যান ইজ বোর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইন চেঞ্জ, এই উক্তিটা তার না। তিনি হচ্ছেন সাম্য বা সমতা, এগুলার মূলত হচ্ছে বাণীগুলোই তিনি হচ্ছে ওই সময়ে প্রচার করেছেন। আচ্ছা, এবার আসে লর্ড ব্রাইস। লেনিনের তেমন উল্লেখযোগ্য পরীক্ষাতে আসার মতো উক্তি নাই, পরীক্ষাতে আসার মতো উক্তি নাই। লর্ড ব্রাইসের একটা উক্তি আছে যেটা পরীক্ষাতে আসার মতো। লর্ড ব্রাইসের উক্তি হচ্ছে আহ গণতন্ত্রই সর্বোত্তম পন্থা, গণতন্ত্রই সর্বোত্তম পন্থা। আচ্ছা, এই উক্তিটার একদম বিপরীত একটা উক্তি আছে, কে বলতে পারবা? একদম বিপরীত একটা উক্তি আছে, কে বলতে পারবা? এখানে কমেন্টে লিখো তো, এর একদম বিপরীত একটা উক্তি আছে কি, কে বলতে পারো নাকি দেখি। এইটার একদম বিপরীত উক্তি হচ্ছে গণতন্ত্র হলো মূর্খের শাসন। ঠিক আছে, সক্রেটিসের উক্তি, তাই না? আচ্ছা, সরি, অ্যারিস্টটলের, ভুল বললাম, অ্যারিস্টটলের ঐতিহাসিক উক্তি গণতন্ত্র হলো মূর্খের শাসন। তার মানে লর্ড ব্রাইস বলছেন গণতন্ত্র সর্বোত্তম পন্থা, আর এর বিপরীতে গিয়ে অ্যারিস্টটল বলছেন কি, গণতন্ত্র হলো মূর্খের শাসন। আচ্ছা, এই উক্তিগুলো কিন্তু গুরুত্বপূর্ণ যেগুলো বলছি। আর জে জ্যাক রুশো, এই রুশো মূলত বলেছেন ম্যান ইজ বোর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইন চেঞ্জ। এই কথাটা, এই কথাটার মিনিংটা কি? যখন তুমি জন্মগ্রহণ করছো তোমার তো কোনো বাধা নাই, ঠিক আছে, কিন্তু তুমি যখন সমাজে চলা শুরু করবা, এই সমাজ তোমাকে বিভিন্ন প্রেসারে কখনোই মুক্ত রাখবে না, কখনো মুক্ত রাখবে না। সমাজের বিভিন্ন নিয়ম তোমাকে বাধ্য করবে ওইভাবে চলতে। তুমি যা চাও তাই করতে পারবা না। তোমার যে স্বাধীনতা তুমি চাও সেটা তুমি কখনোই পাবে না। সমাজ তোমাকে পরাধীন করে রাখবে সব সময়। এটাই হচ্ছে ম্যান ইজ বোর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইন চেঞ্জ, এটা যে জ্যাক রুশোর একটা উক্তি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা বুঝতে পারতেছো, তাহলে ঐতিহাসিক ব্যক্তিদের উক্তি, সেটা বাংলাদেশি হতে পারে, সেটা বাইরের দেশের যে কোনো ব্যক্তির হতে পারে, বিভিন্ন সাহিত্যিকের হতে পারে, রাজনীতিবিদের হতে পারে, সমাজ সংস্কারক হতে হতে পারে, বিজ্ঞানীর হতে পারে, যে কোনো ধরনের মানুষের হতে পারে, ঐতিহাসিক মানুষের উক্তি পরীক্ষাতে আসবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, ওভাল কোন খেলার জন্য বিখ্যাত? ওভাল কোন খেলার জন্য বিখ্যাত? বিখ্যাত বলতে কোন খেলার মাধ্যমে পরিচিত হয়েছে, বিখ্যাত হয়েছে কোন খেলার মাধ্যমে? ওভাল, ডি ওভাল, এটা কোন খেলার মাধ্যমে বিখ্যাত হয়েছে? দি ওভাল। অপশন দেখো লেখা, টেনিস, ফুটবল, ক্রিকেট নাকি হকি? আচ্ছা, তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু সহজ করে দিই। সেটা হচ্ছে দি ওভাল একটা স্টেডিয়ামের নাম, ঠিক আছে, মানে প্লে গ্রাউন্ডের নাম, দি ওভাল। আচ্ছা, এবার তোমরা মনে হয় সহজে উত্তর করতে পারবা, দি ওভাল। আচ্ছা, কমেন্ট করছো কি দেখি।
Aristotle called democracy the rule of ignorance because it would take an ignorant person to allow them. ওকে, খুব সুন্দর ইংলিশে লিখেছো, আব্দুল্লাহ বিন আলভি। ওকে, ঠিক আছে। আচ্ছা, আব্দুল্লাহ বিন আলভি এবার উত্তর করেছো অপশন এ। আলমা খাতুন এ বলেছো। আচ্ছা, ঠিক আছে, সবাই বলো টেনিস উত্তর করছো সবাই, কিন্তু উত্তরটা একটু ভুল হয়ে যাচ্ছে। একদমই তথ্যমূলক, খুব বেশি এক্সপ্লেন করবো না, বাকিগুলো একটু বলে দিব। দি ওভাল ক্রিকেটের একটা স্টেডিয়ামের নাম। ইউকেতে, ইউকে ইউনাইটেড কিংডমের অন্যতম স্টেট আছে হচ্ছে দ্য ওয়েলস। দ্য ওয়েলসের একটা ক্রিকেট স্টেডিয়ামের নাম হচ্ছে দি ওভাল। ঠিক আছে, তাহলে এটা ক্রিকেট খেলার জন্য বিখ্যাত। যেমন ফুটবলের যদি হচ্ছে কিছু বিখ্যাত স্টেডিয়ামের নাম বলা হয়, যেমন ব্রাজিলের মারাকানা স্টেডিয়াম, মানে যেইখানে 2014 সালে জার্মানি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল, যে স্টেডিয়ামটাতে আর্জেন্টিনাকে হারিয়ে, সেটা হচ্ছে মারাকানা স্টেডিয়াম। তারপর হচ্ছে ক্যাম্প নু। আচ্ছা, তারপর ওয়েম্বলি স্টেডিয়াম, ইংল্যান্ডের বিখ্যাত একটা ফুটবল স্টেডিয়াম, ওয়েম্বলি স্টেডিয়াম। ওয়েম্বলি, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, বুঝছো, পরীক্ষাতে আসে। ঢাকা ইউনিভার্সিটিতে 2018 সালে ভর্তি পরীক্ষাতে এই কোশ্চেনটা আসছিল যে 2018 ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে কোন স্টেডিয়ামে। 2018 সালে অনুষ্ঠিত হবে না, অনুষ্ঠিত হয়েছিল কোন স্টেডিয়ামে? উত্তর কি ছিল? লুজনিকি অ্যারিনা। রাশিয়ার একটা স্টেডিয়াম, নাম হচ্ছে লুজনিকি অ্যারিনা, লুজনিকি অ্যারিনা। আমি এখানে লিখে দিই লুজনিকি, লুজনিকি এরিনা। আচ্ছা, এরিনা মানে হচ্ছে মাঠ, হ্যাঁ, এরিনা, ARENA, ARENA, এরিনা মানে হচ্ছে মাঠ, ফাঁকা উদ্যান এমন, বা অঞ্চল, এগুলোকে এরিনা বলে। আচ্ছা, তোমার বাড়ি উঠানো হচ্ছে এরিনা। ওকে, তো এগুলো হচ্ছে ফুটবল খেলার জন্য বিখ্যাত জায়গা। টেনিস খেলার জন্য কোনগুলা বিখ্যাত? ইংল্যান্ডের, আচ্ছা, ইংল্যান্ডের ওয়েলম্বটন, এটা হচ্ছে টেনিস খেলার জন্য সব থেকে বিখ্যাত জায়গা। ওয়েলম্বটনের নামটা মনে রাখতে হবে। যদি আসে টেনিস খেলার জন্য বিখ্যাত জায়গা কোনটা, এইটাই আসবে পরীক্ষাতে, অন্য কোনো কোশ্চেন আসবে না। ডিরেক্ট লিখে রাখো, যদি বলে যে টেনিস খেলার জন্য বিখ্যাত জায়গা কোনটা, সেটা হচ্ছে ইংল্যান্ডের লন্ডন শহরের ওয়েলম্বটন। ঠিক আছে। আচ্ছা, আর হকি খেলার জন্য তেমন আসলে ঐতিহাসিক কোনো জায়গা নাই। হকি খেলাটা অধিকাংশই হচ্ছে এশিয়ান একটা গেমস। এখানে হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান, এরাই মূলত হকি খেলাতে এক্সপার্ট। এর জন্য সারা বিশ্বে ঐতিহাসিকভাবে তেমন কোনো স্টেডিয়াম বা মাঠ পরিচিত নেই হকি খেলার। বাট এইগুলা খুবই গুরুত্বপূর্ণ যে নামগুলো এখানে দিলাম। তাছাড়া হচ্ছে ক্রিকেট খেলার জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ নাম আছে যেগুলো ভর্তি পরীক্ষাতে আসার মতো, যেমন দ্য লর্ডস, এটা আসে। ঠিক আছে, লর্ডস এর নাম এর আগেও অনেকগুলো ভর্তি পরীক্ষাতে এসেছে। লর্ডস কে বলা হয় ক্রিকেটের মক্কা। লর্ডসে কি বলা হয়? ক্রিকেটের মক্কা। ঠিক আছে, কেন ক্রিকেটের মক্কা বলা হয়? কারণ ক্রিকেটের যত নিয়ম নীতি প্রণয়নকারী একটা এজেন্ট তো আছে, একটা সংস্থা তো আছে, সেটার নাম কি? দ্য মেরিলিবন ক্রিকেট কাউন্সিল। দ্য মেরিলিবন ক্রিকেট কাউন্সিল, সংক্ষেপে বলা হয় MCC। মেরিলিবন, এটা কিন্তু মেলবোর্ন না, মেরিলিবন, মেরিলিবন ক্রিকেট কাউন্সিল, এটা হচ্ছে দ্য লর্ডসে। এবং এই MCC ক্রিকেটে যত নিয়ম সবকিছু প্রণয়ন করে। তো নিয়ম কানুন যেহেতু লর্ডস থেকে প্রণীত হয়, যে কারণে লর্ডসকে বলা হয় ক্রিকেটের মক্কা। ঠিক আছে, যেমন এই যে বর্তমানে আজকের দিনেই ইয়া হচ্ছে না, ICC টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, সেটা কোথায় হচ্ছে? দ্য লর্ডসে। সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া খেলছে, মনে হয় সাউথ আফ্রিকা জিতে যাবে, যে অবস্থা। আচ্ছা, তো আশা করি বুঝতে পারতেছো স্পোর্টস থেকে এই ধরনের স্পোর্টসের জায়গা, স্টেডিয়াম বা এরিনা বা ফিল্ড, এগুলা থেকে কোশ্চেন হলে এমন কোশ্চেন আসতে পারে। ওকে, আহ পরের কোশ্চেন আমরা দেখি, মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে? জেনারেল ওসমানী, এয়ার কমান্ডার AK খন্দকার, মেজর জিয়াউর রহমান, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। কে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন, মানে হচ্ছে আত্মসমর্পণ অনুষ্ঠানে তো হচ্ছে ভারতের ইয়া ছিলেন, ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডার ছিলেন অরোরা, জগজিৎ সিং অরোরা, এবং পাকিস্তানের সেনাপ্রধান ইয়া নিয়াজি। ঠিক আছে, ওনার পুরো নামটা মনে নাই, খুব সম্ভবত হচ্ছে লিয়াকত আলী খান নিয়াজি না কি জানে এমন একটা। আচ্ছা, তো জেনারেল নিয়াজি এবং জেনারেল অরোরা ইন্ডিয়া এবং পাকিস্তানের প্রতিনিধি, এবং বাংলাদেশি প্রতিনিধি কে ছিলেন? অপশন দেখো, জেনারেল উসমানী, ইনি কিন্তু মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন, কিন্তু ওই দিন 16ই ডিসেম্বরে যে তিনি কি কারণে আসেননি, তিনি যে কি কারণে আসেননি, এটা এখনো পর্যন্ত একটা মিস্ট্রি। এখনো পর্যন্ত এটা কেউ জানে না তিনি কি কারণে আসেননি।
ওই সময় তিনি ঢাকার ডেমরাতে ছিলেন এবং অনেকে বলে তিনি অসুস্থ ছিলেন, অনেকে বলে তিনি অন্য কারণে আসেননি, অন্য ব্যস্ততা ছিল তার। বাট তিনি যে কি কারণে আসেননি বা তাকে কি কারণে আসতে দেওয়া হয়নি, এটা এখনো পর্যন্ত একটা রহস্য, কেউ জানে না এটা যে তিনি কি কারণে আসেননি। আচ্ছা, তিনি আসেননি, এটা হচ্ছে প্রথম কথা, বা তাকে আসতে দেওয়া হয়নি, এটা হচ্ছে কথা। আহ ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ কি ছিলেন? তিনি ছিলেন হচ্ছে মুক্তিযুদ্ধের যে বিশেষ সামরিক ফোর্স গঠন করা হয়, তিনি ছিলেন হচ্ছেন কে ফোর্সের প্রধান, কে ফোর্সের ক্যাপ্টেন, কে ফোর্স, তাই না? কে ফোর্সের তিনি ক্যাপ্টেন ছিলেন। আচ্ছা, এবং একই সাথে, সরি আমি ক্যাপ্টেন লিখতে গিয়ে ক্যাপিটাল লিখে ফেলেছি এখানে। তিনি একই সাথে কি ছিলেন? একই সাথে একজন সেক্টর কমান্ডার ছিলেন। কত নম্বর সেক্টর? সেক্টর 2। সেক্টর 2 অর্থাৎ ঢাকা, ঢাকা যে সেক্টর আন্ডারে ছিল তার সেক্টর কমান্ডার ছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। ওকে, বাকি থাকতেছে মেজর জিয়াউর রহমান, এয়ার কমান্ডার এ কে খন্দকার। কোনটা? আচ্ছা, মেজর জিয়াউর রহমান কি ছিলেন? তিনি সেক্টর কমান্ডার ছিলেন, তিনি সেক্টর 1-এ ছিলেন, তাই না? সেক্টর 1-এর সেক্টর কমান্ডার ছিলেন এবং জেড ফোর্স যে গঠন করা হয়, জেড ফোর্সের প্রধান ছিলেন তিনি, জেড ফোর্সের ক্যাপ্টেন ছিলেন মুক্তিযুদ্ধের সময়। আচ্ছা, এবং এয়ার কমান্ডার এ কে খন্দকার তিনি ছিলেন হচ্ছেন বাংলাদেশ নেভির, বাংলাদেশ নেভি যেটা আছে, বাংলাদেশ নৌবাহিনীর প্রথম প্রধান। ঠিক আছে, প্রথম প্রধান, বাংলাদেশ নৌবাহিনীর প্রথম প্রধান ছিলেন হচ্ছেন এয়ার কমান্ডার এ কে খন্দকার। আচ্ছা, এবং এই যে বাংলাদেশ ইয়ার নেভির, বাংলাদেশ বিমান বাহিনীর, সরি আমি ভুল লিখেছি, নেভি না, এটা হবে হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী, এয়ারফোর্স। হ্যাঁ, বাংলাদেশ এয়ারফোর্স, বাংলাদেশ এয়ারফোর্সের প্রথম প্রধান এয়ার কমান্ডার এ কে খন্দকার। এখানে লেখা আছে দেখো এয়ার কমান্ডার। তো তিনি এই মূলত আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ছিলেন। তাহলে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে এয়ার কমান্ডার এ কে খন্দকার। সঠিক উত্তর অপশন বি। ফাইন। তাহলে মুক্তিযুদ্ধ রিলেটেড একটা কোশ্চেন আসবে, একটা কোশ্চেন আসবে, এটা তো হয় তাই না? পাকিস্তান আমল প্লাস মুক্তিযুদ্ধ, এগুলা থেকে সব বিশ্ববিদ্যালয় অ্যাটলিস্ট একটা করে কোশ্চেন করে। তাহলে এটাই ছিল চট্টগ্রাম বি ইউনিট। এবার আমরা দেখবো চট্টগ্রাম ডি ইউনিট। এখানেও বি লেখা, এর জন্য দুঃখিত। তো অনেক তো রাত হয়ে গেছে, তোমাদের রেসপন্স দেখি অনেকে আছে ক্লাসে। চট্টগ্রাম ডি খুব দ্রুত শেষ করে দিব। তাহলে টপিকগুলো আশা করি বুঝতে পারছো। রাত 12টা বেজে গেছে, 30 মিনিটের মধ্যে আমরা ডি ইউনিট শেষ করে দিব। এখানে কোশ্চেনও খুবই কম, 9টা 10টা মতো কোশ্চেন আছে। দেখো, 1 নম্বর কোশ্চেন। তবে ডি ইউনিটে একটা বিষয় বলে রাখি, এখানে অ্যানালজি এবং ছোটখাটো ম্যাথ আসতে পারে। এখানে দেওয়া নাই কারণ প্রথমে যে অ্যানালজি দেখিয়েছি এখানে অতিরিক্ত রাখিনি, খুব দ্রুত শেষ করার জন্য, টাইম পাবো না এর জন্য। ম্যাথমেটিক্স এবং অ্যানালজি আসবে, ধরে রাখো। অ্যানালজি অবশ্যই আসবে, ম্যাথমেটিক্স আসতে পারে। জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক? মিশর, যুক্তরাষ্ট্র, পর্তুগাল নাকি মিয়ানমার? বর্তমান মহাসচিবের নাম কি? বর্তমান মহাসচিবের নাম হচ্ছে অ্যান্টোনিও গুতেরেস। আচ্ছা, বর্তমান মহাসচিব হচ্ছেন ইনি। তো মিশরের কি এনার বাসা? এনার নাম শুনে তো আমরা বুঝতে পারি এনার বাসা হচ্ছে মিশরে না। মিশর থেকে একজন ছিলেন, মিশর থেকে ছিলেন হচ্ছেন ব্রুটাস ঘালি, ব্রুটাস ঘালি। ইনি ছিলেন হচ্ছে ষষ্ঠ মহাসচিব, জাতিসংঘের ষষ্ঠ মহাসচিব ছিলেন ব্রুটাস ঘালি। ইনি মিশর থেকে নির্বাচিত। ঠিক আছে, আচ্ছা। মনে রাখবা, যুক্তরাষ্ট্র থেকে কখনো কখনো কোনো মহাসচিব হননি, কখনো কেউ হননি। যুক্তরাষ্ট্র থেকে জাতিসংঘের কোনো মহাসচিব হননি, কোনো না। মিয়ানমার থেকে ছিলেন একজন উথান্ট, উথান্ট। তিনি বুটরাস ভ্যালির পরে হয়েছিলেন, সপ্তম। এবং উথান্ট কি জন্য গুরুত্বপূর্ণ? কারণ 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় উথান্ট ছিলেন জাতিসংঘের মহাসচিব। এবং 1971 সালে জাতিসংঘের সব থেকে বেশি আলোচিত টপিক ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যে কারণে উথান্টের নামটা আমাদেরকে মনে রাখতে হবে। বাকি থাকতেছে পর্তুগাল। তাহলে সঠিক উত্তর যে পর্তুগিজ অ্যান্টোনিও গুতেরেস, এটা আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। সঠিক উত্তর হচ্ছে পর্তুগাল। তো জাতিসংঘের মহাসচিবদের আর কি তথ্য আমাদেরকে জানতে হবে ভর্তি পরীক্ষার জন্য? প্রথম মহাসচিবকে, প্রথম মহাসচিব হচ্ছেন ট্রিগ ভ্যালি। ট্রিগ ভ্যালি কোন দেশের নাগরিক ছিলেন? ট্রিগ ভ্যালি, ট্রিগ ভ্যালি ছিলেন নরওয়ের নাগরিক। ট্রিগ ভ্যালি ছিলেন নরওয়ের নাগরিক। আর কার নাম মনে রাখতে হবে? ড্যাগ হ্যামারশোল্ড, ড্যাগ বা দ্যাগ হ্যামারশোল্ড, HAMMER
SKJOLD, হ্যামারশোল্ড। বানানটা একটু ব্যতিক্রম, কেন ব্যতিক্রম? কারণ ইনি হচ্ছেন নেদারল্যান্ডের নাগরিক। নেদারল্যান্ডস, নেদারল্যান্ডসের বানানগুলোই এমন, বুঝছো? নেদারল্যান্ডসের বানানে অতিরিক্ত অতিরিক্ত কে যুক্ত করা হয় এবং জে যুক্ত করা হয়। কে এবং জে নেদারল্যান্ডের বানানে অতিরিক্ত ভাবে যুক্ত হয়। এবং নেদারল্যান্ডের ইংলিশ কিন্তু খুব জটিল, মানে খুব ফাস্ট কথা বলে নেদারল্যান্ডসের মানুষজন। নেদারল্যান্ডসের ইংলিশ বোঝা এবং স্কটল্যান্ডের ইংলিশ বোঝা টাফ। বিশেষত স্কটল্যান্ডের ইংলিশ বোঝা বেশ টাফ, আর নেদারল্যান্ডস একদম বোঝাই যায় না। আচ্ছা, ড্যাগ হ্যামারশোল্ডের নাম কি জন্য মনে রাখতে হবে? কারণ ড্যাগ হ্যামারশোল্ড হচ্ছে সেই মহাসচিব যিনি কিনা বিমান দুর্ঘটনায় মারা যান। এবং এই তিনি বিমান দুর্ঘটনায় মারা যান এর জন্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যেসব সেনা নিহত হন বা শহীদ হন, সেই সব সেনাদেরকে ড্যাগ হ্যামারশোল্ড অ্যাওয়ার্ড দেওয়া হয়। ড্যাগ হ্যামারশোল্ড অ্যাওয়ার্ড। ফাইন। এই কারণে ড্যাগ হ্যামারশোল্ডের নাম মনে রাখতে হবে। এশিয়া থেকে প্রথম কে হয়েছিলেন? এশিয়া থেকে কে বলতে পারবা? এশিয়া থেকে প্রথম কে হয়েছিলেন? এশিয়া থেকে প্রথম উথান্ট হয়েছিলেন, ঠিক আছে, তিনি হচ্ছে মিয়ানমার থেকে। এবং পরবর্তীতে হচ্ছে ইয়া থেকে, দক্ষিণ কোরিয়া থেকে হলেন। আচ্ছা, ঠিক আছে। তো মিশর থেকে প্রথম হচ্ছে বুট্রাস ঘালি। আর যুক্তরাষ্ট্র থেকে কখনো কেউ হয়নি। আর ইউরোপ থেকে প্রথম ট্রিক ভ্যালি, নরওয়ে থেকে। তো এইগুলাই তো মহাসচিব। আর অন্য তো কোনো মহাদেশ থেকে তো মহাসচিব হয়নি, অস্ট্রেলিয়া থেকে কখনো মহাসচিব হননি। আচ্ছা, এটা আশা করি বুঝতে পেরেছো। জাতিসংঘ থেকে তাহলে কোশ্চেন হবে, তোমরা সহজে বুঝতে পারতেছো। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? কত নম্বর অনুচ্ছেদে? অনেকগুলো অনুচ্ছেদের নাম দাও দেখো। 15 থেকে 18, 20 থেকে 25, 26 থেকে 47, 50 থেকে 60, কোন অনুচ্ছেদে? প্রথমে আমরা যখন সংবিধানের একটা কোশ্চেন সলভ করেছিলাম, সেখানে বলেছিলাম না মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস এটা হচ্ছে কোন পার্টে আমাদের সংবিধানের? মৌলিক অধিকার আমাদের সংবিধানের তৃতীয় পার্টে বা তৃতীয় অধ্যায়ে বা তৃতীয় ভাগে। এটা কিন্তু ওইখানে আমরা বলেছিলাম, মনে পড়ে? জাস্ট একটু রিমাইন্ড করার চেষ্টা করো। বলেছিলাম। তো তৃতীয় ভাগ আমাদের সংবিধানে কোন কোন অনুচ্ছেদ? প্রথম ভাগ হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত। সরি, 1 থেকে 7 পর্যন্ত, আমি এটা ভুল লিখলাম। 1 থেকে 7 পর্যন্ত প্রথম ভাগ হচ্ছে। 1 থেকে 7 এটা প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায় হচ্ছে 8 থেকে 25। তৃতীয় ভাগ হচ্ছে 26 থেকে 47। তাহলে তৃতীয় ভাগ হচ্ছে মৌলিক অধিকার। মৌলিক অধিকার কোথায় আছে? 26 থেকে 47-এ আছে। অপশন সি তাহলে কি কারেক্ট আনসার হয়ে যাচ্ছে না? অপশন সি কারেক্ট আনসার। তো সংবিধান কিভাবে সম্পূর্ণটা মনে রাখা যায়, এর সব তথ্য, সব সংখ্যা কিভাবে মনে রাখা যায়, জাস্ট ক্লাসটা করো। ক্লাস লেকচার 19 এবং ডাইজেস্ট টপিক হচ্ছে 26। জাস্ট ক্লাস করলেই তুমি মানে একদম পুরাটা ক্লিয়ার হয়ে যাবে। এটা ড্যাম শিওর থাকো, পুরাটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, পরেরটাতে আসি। গ্রান্ট নর্ম তত্ত্বের প্রবক্তা হলেন, দেখো ডি ইউনিট যেহেতু সামাজিক বিজ্ঞান অনুষদ এবং আইন, এর জন্য একটু আইন রিলেটেড কোশ্চেন হয়। গ্রান্ট নর্ম তত্ত্বের প্রবক্তাকে হল্যান্ড, কেলসেন, অস্টিন নাকি স্যালমন্ট? বেশ কঠিন কোশ্চেন, তাই না? গ্রান্ট নর্ম অনেকে প্রথম শুনছো। গ্রান্ট নর্ম কি? গ্রান্ট নর্ম বলতে আমরা কি বুঝি? নর্ম মানে কোনো প্রচলিত রীতিনীতি, ঠিক আছে। আর গ্রান্ট নর্ম মানে হচ্ছে কোনো সমাজে প্রচলিত রীতিনীতি যেটা আছে সেটা। তো যে কোনো সমাজে যে প্রচলিত রীতিনীতি বা মানুষের বিশ্বাস, সেগুলো থেকেই একটা দেশের বা একটা সমাজের বা একটা রাষ্ট্রের আইন প্রণীত হয়। তো এই এই থিওরিটা কে দেন? হল্যান্ড, হেন্স কেলসেন, জন অস্টিন নাকি স্যালমন্ট? কে দেন? সঠিক উত্তর হচ্ছে কেলসেন। হেন্স কেলসেনের গ্রান্ড নর্ম থিওরি একটা বিখ্যাত থিওরি, ঠিক আছে। বাকিদের কোন থিওরি গুরুত্বপূর্ণ? যেমন জন অস্টিনের একটা কথা পরীক্ষাতে আসে, ল ইজ দ্য কমান্ড অফ দ্য সোভরেইন। ল ইজ দ্য কমান্ড অফ দ্য সোভরেইন, অর্থাৎ আইন হলো সার্বভৌমত্বের আদেশ। মানে একটা রাষ্ট্র যেটা আছে, রাষ্ট্রের আদেশ, সেটা হচ্ছে ল। আচ্ছা, স্যালমন্ট কি? স্যালমন্ট লকে বলেছেন প্রিন্সিপালস অফ দ্য সোভরেইন, ঠিক আছে। মানে মূলনীতি, মানে একটা সোভরেইনের মূলনীতি যেটা সেটা। আচ্ছা, আর হল্যান্ডের তেমন কোনো উক্তি নাই যেটা ভর্তি পরীক্ষাতে আসতে পারে। আর হেন্স কেলসেনের গ্রান্ড নর্ম থিওরি, মানে একটা সমাজের যে গ্রান্ড নর্ম আছে তার উপর বেস করে আইন প্রণীত হয়, সংবিধান প্রণীত হয়, সেটা। আচ্ছা, এটাও সংবিধান এবং আইন, ঠিক আছে, এটার সাথেই যায়। এবং ডিএনএ যেহেতু আইন আছে, এর জন্য এমন একটা কোশ্চেন আসতে পারে বিভিন্ন দেশের পার্লামেন্টের নাম থেকে, বা এই যে এমন বিভিন্ন ফিলোসফারের উক্তি থেকে যারা আইনের ফিলোসফি দিয়েছেন, এমন।
ইনা কোন দেশ ভিত্তিক সংবাদ মাধ্যম? ইনা কোন দেশ ভিত্তিক সংবাদ মাধ্যম? আচ্ছা, সংবাদ মাধ্যম থেকে বা গণমাধ্যম থেকে যে কোশ্চেন হয় এটা তোমরা অনেকেই জানো। আচ্ছা, তো ইনা কোন দেশ ভিত্তিক সংবাদ মাধ্যম? দেখো, ইরাক, ইরান, কাতার, ফ্রান্স, বাংলাদেশে একটা সংবাদ মাধ্যম আছে, তার নাম হচ্ছে এনা। ইএনএ, এনা। ইনা, এটা কিন্তু ইনা না, এটা হচ্ছে এনা। হ্যাঁ, এনা। এ দন্তান্বয় আকার। আচ্ছা, এখানে একটু সমস্যা হচ্ছে। এ দন্তান্বয় আকার, এনা, ঠিক আছে। এটার ফুল ফর্ম হচ্ছে ইস্টার্ন নিউজ এজেন্সি। ইস্টার্ন নিউজ এজেন্সি, ইএনএ, এনা। এটা হচ্ছে বাংলাদেশের, এটা বাংলাদেশের, বাট এখানে বলছে ইনা। ইনা কোন দেশ ভিত্তিক? ইরাক, ইরান, কাতার নাকি ফ্রান্স? সঠিক উত্তর হচ্ছে ইরাক। বাকিগুলো আমি সলভ করে দিব। সঠিক উত্তর হচ্ছে ইরাক। হ্যাঁ, আচ্ছা, ইরাকের হচ্ছে ইরাক নিউজ এজেন্সি, এটা হচ্ছে ইনা, ইরাকের। আচ্ছা, আর ইরানের আছে একটা, সেটা হচ্ছে নাম ইরনা। ইরনা, ঠিক আছে। কাতার কোনটার জন্য বিখ্যাত? খুব সহজে তো আমরা জানি, তাই না? আল জাজিরা। আল জাজিরা, আল জাজিরা। আচ্ছা, আর ফ্রান্স কোনটা? এ এফ পি। এএফপি কি? এজেন্সি অফ ফ্রান্স প্রেস। এএফপি হচ্ছে ফ্রান্সের আহ, একটা সংবাদ মাধ্যম বা গণমাধ্যমের নাম। আচ্ছা, অন্য কোনগুলো গুরুত্বপূর্ণ? অন্য গুরুত্বপূর্ণ হচ্ছে যদি আমরা ইউএস এর কথা কল্পনা করি, ইউএস এর হচ্ছে ভিওএ, ভয়েস অফ আমেরিকা, বা সিএনএন, কেবল নেটওয়ার্ক যেটা, ঠিক আছে, কেবল নিউজ নেটওয়ার্ক। ওকে, ইউএস এর ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে উম আর আর কোনগুলা গুরুত্বপূর্ণ আছে ইউএস এর পরে যদি আমরা যাই? পাকিস্তানের ক্ষেত্রে, পাকিস্তানের কয়েকটা আসে পরীক্ষাতে। পাকিস্তানে হচ্ছে এপি, অ্যাসোসিয়েট প্রেস। এপি হচ্ছে কি? অ্যাসোসিয়েট প্রেস, এটা পরীক্ষাতে আসে। আর দা ডেইলি ডন, দ্য ডেইলি ডন এবং দ্য ডেইলি জং, দ্য ডেইলি ডন এবং দ্য ডেইলি জং, এই দুইটা হচ্ছে পাকিস্তানের বিখ্যাত প্রিন্ট মিডিয়া, মানে নিউজ পেপার। এই দুইটা পরীক্ষাতে আসে। তাছাড়া আর গুরুত্বপূর্ণ কি আছে? এইগুলাই, এগুলাই মূলত হচ্ছে গুরুত্বপূর্ণ, যেগুলো ভর্তি পরীক্ষাতে আসতে পারে, বিভিন্ন সংবাদ মাধ্যম। তো সংবাদ মাধ্যমগুলো একটু মনে রাখতে হবে, ভর্তি পরীক্ষাতে আসতে তো উত্তর করতেই হবে, কিছু করার থাকে না। আচ্ছা, রবার্ট ক্লাইভ বাংলার দেওয়ানি লাভ করেন কার কাছ থেকে? আচ্ছা, আমি বলছি যে ম্যাথমেটিক্স এবং আইকিউ থেকে কোশ্চেন হবে, বাট এর আগে যেহেতু সলভ করেছি এর জন্য আর এখানে দেই নাই, প্লাস অনেক রাত চলে যাবে এর জন্য। রবার্ট ক্লাইভ বাংলার দেওয়ানি লাভ করেন কার কাছ থেকে? ফরুক শিয়ার, দ্বিতীয় শাহ আলম, দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, সম্রাট আওরঙ্গজেব, কার কাছ থেকে? দেখো, রবার্ট ক্লাইভ কিভাবে দেওয়ানি লাভ করেন? তিনি দেওয়ানি লাভ করেন 1965 সালে। সরি, আমি ভুল বললাম, 1765 সালে। 1757 সালে কি হয়? পলাশি যুদ্ধ হয়। 1757, দা ওয়ার অফ পালাসি। বানানটা হচ্ছে এমন, পালাসি, পালাসি, ঠিক আছে। আচ্ছা, মানে ব্রিটিশরা যে ধরনের উচ্চারণ করে আর কি। আচ্ছা, বাট আমরা যদি বানান করতাম তাহলে কিভাবে লিখতাম? পলাশি, পলাশি, এভাবে লিখতাম, তাই না? কারণ আমরা উচ্চারণটা করি পলাশি। আর ব্রিটিশরা তো পলাশি বলতে পারতো না, তারা বলতো পালাসি। তো সেভাবে লিখছেও তারা এইভাবে, পালাসি। ওকে, আচ্ছা। তা ওয়ার অফ পালাসি হয়েছে 1757-তে। তারপর মানে কাকে সম্রাট বানানো হয়? মীর জাফরকে। সামান্য কিছুদিন পর তাকে সরিয়ে দিয়ে তার জামাতা মীর কাসিমকে সম্রাট বানানো হয়। সম্রাট বলতে নবাব বানানো হয়, সম্রাট না, নবাব বানানো হয়, মানে বাংলা প্রদেশের নবাব বানানো হয় মীর কাসিমকে। তো মীর কাসিম ছিলেন যোগ্য লোক এবং স্বাধীন চেতা লোক। সে ব্রিটিশদেরকে কি দিতে চাইতো না, সে এই যে ব্রিটিশদেরকে হচ্ছে যে এত ক্ষমতা, এটা দিতে চাইতো না। যার জন্য 1764-তে, 1764-তে বক্সারের যুদ্ধ হয়। কিসের যুদ্ধ? বক্সারের যুদ্ধ। এই বক্সারের যুদ্ধে মীর কাসিম পরাজিত হন। এবং তারপর থেকে ব্রিটিশরা, এর আগে তো শুধুমাত্র শাসন ক্ষমতাতে তারা ইন্টারফেয়ার করতো, এরপর থেকে ডিরেক্ট দেওয়ানি, মানে টাকা পয়সার যে হিসাব, তাতেও ব্রিটিশরা ডিরেক্ট ইন্টারফেয়ার করে ফেলে 1765-তে। এখন 1765-তে দিল্লির নবাব কে ছিলেন? তার কাছ থেকে নিয়েছেন। ফরুক শিয়ার কখন ছিলেন? ফরুক শিয়ার ছিলেন তো আরো আগে, মানে 1700 একদম শুরুর দিকে, মানে 1700 একদম শুরুর দিকে ফরুক শিয়ার ক্ষমতায় ছিলেন। তার মানে তার কাছ থেকে না। দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, তিনি ছিলেন শেষ মুঘল সম্রাট। 1857 সালে তিনি
তার ক্ষমতা শেষ করেন। তার মানে কি, অনেক পরে, তার আসার কোনো সুযোগই নাই, তিনি হচ্ছেন শেষ মুঘল সম্রাট। সম্রাট আওরঙ্গজেব, আওরঙ্গজেব তো অনেক আগে, আওরঙ্গজেব তো হচ্ছে সেই 1600 এর পরেই, মানে হচ্ছে 1700-এর আগেই তিনি তার মেয়াদ শেষ করে ফেলেছেন, সেও না। সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় শাহ আলম। মানে ব্রিটিশরা যখন ক্ষমতায় চলে আসে 1757-তে, তখন মুঘল বংশের শাসক ছিলেন হচ্ছেন দ্বিতীয় শাহ আলম, মানে দিল্লির সম্রাট ছিলেন। ঠিক আছে, দেখো 1757-তে আহ ভারতে ব্রিটিশদের সূচনা হয়েছে শাসনকালের, তার মানে এই না যে মুঘল শাসন শেষ হয়ে গিয়েছিল। মুঘল শাসন চলেছে 1858, 1858 পর্যন্ত। ঠিক আছে, 1858 পর্যন্ত, তারপরে 100 বছর মুঘলরা শাসন করেছে, ব্রিটিশদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল না। ওকে, তাহলে এটা হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস টপিক থেকে আসা কোশ্চেন। পরের কোশ্চেন, এ লং ওয়াক টু ফ্রিডম গ্রন্থটির লেখক কে? মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা, জওহরলাল নেহেরু, নাকি অং সান সুচি? আচ্ছা, অং সান সুচির যে বিখ্যাত বই, যেটা ভর্তি পরীক্ষাতে আসার মতো কোশ্চেন, সেটা হচ্ছে লেটার্স ফ্রম বার্মা। লেটার্স ফ্রম বার্মা, এইটা আসবে, যদি আসে এটা আসবে, তাছাড়া কখনোই আসবে না। তারপর জওহরলাল নেহেরু, জওহরলাল নেহেরু, তার বিখ্যাত বই হচ্ছে অ্যান অটোবায়োগ্রাফি। এইটা যদি পরীক্ষাতে আসে এইটা আসবে, অ্যান অটোবায়োগ্রাফি। নেলসন ম্যান্ডেলা নাকি মহাত্মা গান্ধী? মহাত্মা গান্ধী থেকে যদি আসে, আসবে মাই এক্সপিরিয়েন্স উইথ দ্য ট্রুথ। মাই এক্সপিরিয়েন্স উইথ দ্য ট্রুথ, এইটা আসবে। আর নেলসন ম্যান্ডেলার ঐতিহাসিক গ্রন্থ হচ্ছে এ লং ওয়াক টু ফ্রিডম। তাহলে সঠিক উত্তর কোনটা? নেলসন ম্যান্ডেলা। তাহলে বিখ্যাত ব্যক্তির যে বইপত্র, এগুলো থেকে ডি ইউনিটে কোশ্চেন আসবে, বিতে দেখেছিলাম, এখন ডিতেও দেখতেছি, এখানে কোশ্চেন আসবে। আচ্ছা, অনেক রাত হচ্ছে বলে স্টুডেন্ট কমে যাচ্ছে মনে হয়। রাত যত গভীর হয় স্টুডেন্টের সংখ্যা তত কমে যায়। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, 2 ঘন্টা ক্লাস হয়ে গেছে, 12টা 15 বাজে, আমরা শুরু করেছিলাম মনে হয় 10টা 20 22-এর দিকে। ওকে, ভারত মহাসাগরের সবচেয়ে বড় দ্বীপের নাম কি? আমরা একদমই ক্লাসের শেষে, আর 2টা কোশ্চেন মনে হয় আছে। ভারত মহাসাগরের সবচেয়ে বড় দ্বীপের নাম কি? অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, মাদাগাস্কার, নাকি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ? অস্ট্রেলিয়া কোথায়? অস্ট্রেলিয়া কোথায়? অস্ট্রেলিয়া হচ্ছে ওশেনিয়া মহাদেশে না? ওশেনিয়া মহাদেশে। এবং এইটাও কিন্তু এটা কিন্তু ভারত মহাসাগরের একদম দক্ষিণে। ঠিক আছে, ভারত মহাসাগরের একদম দক্ষিণে, কিন্তু ভারত মহাসাগরের অভ্যন্তরে না। ঠিক আছে, ভারত মহাসাগরের একদম দক্ষিণে। ওশেনিয়া মহাদেশ সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, তো এর জন্য এটাকে আমরা ভারত মহাসাগরের সব থেকে বড় দ্বীপ বলতে পারবো না। বাট পৃথিবীতে সব থেকে বড় দ্বীপ রাষ্ট্র হচ্ছে অস্ট্রেলিয়া। সবচেয়ে বড় দ্বীপ রাষ্ট্র, সবচেয়ে বড় দ্বীপ রাষ্ট্র হচ্ছে অস্ট্রেলিয়া। রাইট, বাট এটা ওশেনিয়া মহাদেশে হতে আমরা ভারত উপমহাদেশের মধ্যে রাখবো, ভারত মহাসাগরের মধ্যে রাখবো না। শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা তো ছোট, ভারত মহাসাগরে, এটা বঙ্গোপসাগরেই, বাট ছোট। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভারত মহাসাগরে, কিন্তু খুব ছোট ছোট দ্বীপ। বাট মাদাগাস্কার, মাদাগাস্কার হচ্ছে সবচেয়ে বড় দ্বীপ, সবচেয়ে বড় দ্বীপ। ঠিক আছে, এটা কোথায়? এটা হচ্ছে আফ্রিকা মহাদেশে। ঠিক আছে, এটা আফ্রিকা মহাদেশে, কিন্তু এটা ভারত মহাসাগরের একদমই ভিতরে, যে কারণে এটাকে রাখা হয়। এবং মাদাগাস্কারের রাজধানী হচ্ছে আন্তানারিভো। এটা দেখবা যে পৃথিবীর যে মানচিত্র আছে, আমরা যদি দেখি যে আফ্রিকার মানচিত্রটা কেমন, দেখবা যে আফ্রিকার মানচিত্রটা হচ্ছে ঠিক এমন। আমি ধরলাম আফ্রিকার মানচিত্রটা হচ্ছে ঠিক এমন, এখান থেকে এশিয়া শুরু হয়ে গেছে। দেখবা এইখানে একটা দেশ আছে ঠিক এভাবে, এইটা হচ্ছে মূলত মাদাগাস্কার। মানচিত্র যদি খুবই ছোট করে আঁকা হয়েছে, এটা হচ্ছে মাদাগাস্কার। মাদাগাস্কারের রাজধানী হচ্ছে আন্তানারিভো। রাজধানীর নাম যদিও পরীক্ষাতে খুব বেশি আসে না, তারপরে বলে রাখলাম, মনে রাখতে পারো চাইলে। মাদাগাস্কার হচ্ছে ভারত মহাসাগরের সব থেকে বড় দ্বীপ। ফাইন। আচ্ছা, আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কি জন্য বিখ্যাত? ব্রিটিশ আমলে যাদেরকে রাষ্ট্রদ্রোহিতার জন্য অ্যারেস্ট করা হতো, তাদের এই দ্বীপে নির্বাসন দেওয়া হতো। মানে তাদেরকে ওই দ্বীপে পাঠিয়ে দেওয়া হতো। নির্বাচন লিখে ফেলেছি, হবে নির্বাসন। নির্বাচন করতে করতে চারিদিকে শুধু নির্বাচনের নিউজ, এই কারণে নির্বাচন লেখা হয়ে যাচ্ছে। এই দ্বীপে তাদেরকে নির্বাসন দেওয়া হতো। ফাইন। আচ্ছা, আর শ্রীলঙ্কা তো একটা দেশ আলাদাটা, বুঝতে পারতেছো, সাইজ তো খুবই ছোট, যে কারণে এটা সঠিক উত্তর না। আচ্ছা, তাহলে এই যে বিভিন্ন সাগর, মহাসাগর, দ্বীপ, উপদ্বীপ, নদ নদী, প্রণালী, যা কিছু আছে সবকিছু থেকে কোশ্চেন হবে এই ইউনিটে। বিখ্যাত শাখারভ পুরস্কার প্রবর্তনকারী? রাশিয়ান পার্লামেন্ট, ইউনেস্কো,
ইউরোপিয়ান পার্লামেন্ট নাকি নরওয়েজিয়ান সোসাইটি? শাখারভ পুরস্কার কে দেন, কোথা থেকে দেওয়া হয় শাখারভ পুরস্কার? একটু দ্রুত যাই, স্টুডেন্ট কমে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে, এর জন্য রাত 12টা বেশি বেজে গেছে। শাখারভ নামটা কি একটু রাশিয়ান রাশিয়ান শোনায় না? শাখারভ, এটা দেখে অনেকেই উত্তর বলে দিবে রাশিয়া, কিন্তু না, সঠিক উত্তর রাশিয়া না। সঠিক উত্তর হচ্ছে ইউরোপিয়ান পার্লামেন্ট। সঠিক উত্তর হচ্ছে কি ইউরোপিয়ান পার্লামেন্ট। আহ শাখারভ হচ্ছেন একজন বিখ্যাত ব্যক্তি, ঠিক আছে, তিনি একজন বিখ্যাত ব্যক্তিত্ব, তার জন্ম হচ্ছে রাশিয়াতে, ঠিক আছে। তিনি পরবর্তীতে ইউরোপের আহ ইয়াতে আহ ইউরোপের অনেকগুলো দেশে তার যে টোটাল কার্যক্রম সেগুলো পরিচালনা করেছেন, এবং তারপর থেকে একদম ইউরোপীয় ইউনিয়ন থেকে তার নামে একটা পুরস্কার প্রবর্তন করা হয়, যারা হচ্ছে জাস্টিস বা ন্যায় বিচার, মানবাধিকার, সুশাসন এগুলা নিয়ে যারা সমাজে কাজ করেন, তাদেরকে এই পুরস্কারটা দেওয়া হয়। ঠিক আছে, এটা হচ্ছে ইউরোপিয়ান পার্লামেন্ট থেকে দেওয়া হয়। আর নরওয়েজিয়ান সোসাইটি থেকে কি দেওয়া হয়? নরওয়েজিয়ান সোসাইটি থেকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। এখান থেকে দেওয়া হয় হচ্ছে নোবেল শান্তি পুরস্কার। ফাইন। আচ্ছা, আর ইউনেস্কো তো জাতিসংঘের একটা অঙ্গ সংগঠন, এখান থেকে তেমন কোনো পুরস্কারের কোনো ইতিহাস নাই, যে খুবই গুরুত্বপূর্ণ পুরস্কার দেওয়া তেমন কোনো ইতিহাস নাই। পরের কোশ্চেন, সর্বশেষ কোশ্চেন, বুলেটের চাইতে ব্যালটি শক্তিশালী উক্তিটি কার? দেখো, এই ডি ইউনিটে আমরা খুবই কম কোশ্চেন রেখেছি, কারণ বি ইউনিটের যে টপিকগুলো সেগুলো ডি ইউনিটের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর অতিরিক্ত কিছু অ্যাড হয়েছে, এর জন্য আর খুব বেশি কোশ্চেন রাখিনি, সাথে ম্যাথমেটিক্স থেকে দু একটা আসতে পারে, এবং আইকিউ, হ্যাঁ আইকিউ থেকে কয়েকটা আসতে পারে। বুলেটের চাইতে ব্যালটি শক্তিশালী উক্তিটি কার? মার্টিন লুথার কিং জুনিয়র, মন্টেস্কু, আব্রাহাম লিঙ্কন নাকি নেপোলিয়ন বোনাপার্টে? মার্টিন লুথার কিং জুনিয়র, তিনি কি ছিলেন? তিনি ছিলেন একজন কিউবার সমাজ অধিকার কর্মী। তার ঐতিহাসিক উক্তি হচ্ছে, কিউবা না, মূলত আমেরিকা, তার জন্ম হচ্ছে কিউবাতে। আই হ্যাভ এ ড্রিম। তিনি একজন ইঙ্গো মার্কিন, ঠিক আছে, এবং তার জন্ম কিউবাতে, পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। আই হ্যাভ এ ড্রিম, এটা হচ্ছে তার ঐতিহাসিক উক্তি, তোমাদের ইংলিশ টেক্সট বইতে আছে। মন্টেস্কু কি জন্য বিখ্যাত? ক্ষমতা বিভাজন তত্ত্ব। ক্ষমতা বিভাজন তত্ত্ব কেমন? অর্থাৎ রাষ্ট্রের ক্ষমতা এক জায়গাতে একজন ব্যক্তির কাছে থাকবে না, আইন বিভাগ আলাদা হবে, শাসন বিভাগ আলাদা হবে, বিচার বিভাগ আলাদা হবে, ক্ষমতা বিভাজন হয়ে যাবে। এটা হচ্ছে মন্টেস্কু থিওরি, ক্ষমতা বিভাজন তত্ত্ব। আচ্ছা, নেপোলিয়ন বোনাপার্টের ঐতিহাসিক উক্তি কি? আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দিব। এটা হচ্ছে নেপোলিয়ন বোনাপার্টের ঐতিহাসিক উক্তি। আর আব্রাহাম লিঙ্কনের ঐতিহাসিক উক্তি হচ্ছে, বুলেটের চাইতে ব্যালটি শক্তিশালী। তাহলে সঠিক উত্তর কোনটা? আব্রাহাম লিঙ্কন, তিনি যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক একজন প্রেসিডেন্ট, খুবই জনপ্রিয় এবং পরিচিত প্রেসিডেন্ট। তো ও আচ্ছা, আরেকটা কোশ্চেন আছে, সরি, সর্বশেষ ওটা ছিল না, আরেকটা কোশ্চেন আছে। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? বুধ, বৃহস্পতি, মঙ্গল নাকি শুক্র? পৃথিবীর নিকটতম সৌরজগতের প্রথম গ্রহ কোনটা, মানে সাইকেলে ঘুরলে? প্রথম হচ্ছে বুধ, তারপর হচ্ছে কোনটা, তারপর শুক্র, তারপর হচ্ছে কোনটা, তারপরই পৃথিবী, মানে পৃথিবী হচ্ছে 3 নম্বর, তারপরে হচ্ছে কোনটা, মঙ্গল। চারটাতে গেলেই হয়ে যাচ্ছে, কারণ বলতেছে পৃথিবীর নিকটতম। তো পৃথিবীর দুই পাশে কোনটা কোনটা আছে? একদিকে আছে হচ্ছে শুক্র, আর একদিকে আছে হচ্ছে মঙ্গল। তার মানে এই দুইটার মধ্যে যে কোনো একটা নিকটতম। তো শুক্র এবং মঙ্গলের মধ্যে পৃথিবীর কাছে আছে, পৃথিবীর কাছে আছে হচ্ছে শুক্র। তাহলে পৃথিবীর নিকটতম গ্রহ কোনটা? পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র। বৃহস্পতির কোনো সুযোগই নাই, বুধ এবং মঙ্গলের মধ্যে যে কোনো একটা হবে, সরি, আহ শুক্র এবং মঙ্গলের মধ্যে যে কোনো একটা হবে, তার মধ্যে শুক্র কারেক্ট আনসার। ঠিক আছে, খুব বেশি আলোচনা করছি না, অনেক রাত হয়ে গেছে, তোমাদের বিরক্তিও লাগতে পারে, যে কারণে এখানে শেষ। দেখো তাহলে, যে মহাবিশ্ব সৌরজগৎ থেকেও ডিউনিটে কোশ্চেন হয়, অ্যানালজি থেকে, ম্যাথমেটিক্স থেকে কোশ্চেন হয়। হ্যাঁ, তাছাড়া ওই বাকি যে বিষয়গুলো দেখানো হয়েছে, এখানে যে টপিকগুলো ছিল, এগুলো আমাদের অবশ্যই ক্লাস লেকচারের অংশ, এবং আমাদের ডাইজেস্টের অংশ, সেগুলো তোমাদেরকে বোঝানো হলো। এবং এগুলো আমরা নিয়মিত ক্লাসে খুবই বিস্তারিত পড়বো, প্রত্যেকটা বিষয় খুবই বিস্তারিত পড়বো, এবং ভর্তি পরীক্ষাতে যে বললাম, ডি ইউনিটে 20টা এমসিকিউ, এর মধ্যে যাতে অ্যাটলিস্ট 18টা তোমরা কমপ্লিট করতে পারো, মানে কমন পা পরীক্ষাতে দু একটা হবে, যে যেটা কোত্থেকে আসছে আমরা বুঝতে পারতেছি না। 40টার মধ্যে অ্যাটলিস্ট 36-37টা যে তোমরা মানে বুঝতে পারো এবং সঠিক উত্তরে পৌঁছাইতে পারো, এইটা ইনশাল্লাহ নিশ্চিত করার জন্য চেষ্টা করা হবে। সেকেন্ড টাইম কোনো অভিশাপ না, সেকেন্ড টাইমে সফল হওয়া সম্ভব। তোমরা আমাদের সকল শিক্ষার্থীদের অ্যাডমিশন জার্নির গল্প শুনছো আশা করি।
সেকেন্ড টাইম এসে কত ভালো ভালো মেরিট পজিশন করছে। সব বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছে এক একজন শিক্ষার্থী। টপ 10-এর মধ্যে পজিশন করছে, ফার্স্ট হয়ে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, টপ 50-র মধ্যে পজিশন করছে, আইন পাচ্ছে, ভূমি আইন পাচ্ছে, অর্থনীতি পাচ্ছে, ইংরেজি পাচ্ছে। এগুলো তো অসাধারণ রেজাল্ট। তো আশা করি তোমরাও পারবে, সেকেন্ড টাইমে সবকিছুই সম্ভব। আমাদের রেগুলার ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। এখনো যারা ভর্তি হন নাই অবশ্যই দ্রুত ভর্তি হয়ে যাবে। সেকেন্ড টাইমে তোমাদের সাথে খুব সুন্দর একটা সেশন কাটবে ইনশাল্লাহ। তো সম্পূর্ণ ক্লাসে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে অন্য একটা লাইভ ক্লাসে। আসসালামু আলাইকুম।